উদয়দের বাসায় দভঙ্গিতে বসে আছে মিশি। মেঘ ও উদয়ও রয়েছে তার সাথে। কারো মুখে কোনো কথা নেই। সবাই চুপচাপ। নীরবতা ভাঙে উদয় সান্ত্বনার গলায় বলে, ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি লিমাকে আরেকবার বুঝিয়ে বলবো। মিশিও আশার আলো টেনে বলে, হুম, উদু ঠিক বলছে। আর আমিও আছি তো। আমিও বলবো আবার। ওকে রাজি করবই। তুমি টেনশন করো না তো ভাইয়া। মেঘ শান্ত গলায় বলে, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো মিশি উদয়? হঠাৎ মেঘের করা এরকম একটা প্রশ্নে উদয় মিশি দুজনেই বিচলিত হয়। মিশি খাপোছাড়া গলায় বলে, এটা আবার কেমন কথা? কতটুকু ভালোবাসি জানি না, তবে আমার তো কোনো ভাইবোন নেই। সেই হিসেবে আমি তোমাকেই বড় ভাই হিসেবে মানি ভাইয়া। কেন? মেঘ মিশির প্রশ্নের উত্তর দেয় না। সে উদয়কে উদ্দেশ্য করে বলে, আর তুমি? আমিও তোমায় আমার আপন বড় ভাই মানি ভাইয়া। আর আপন ভাইকে যতটা ভালোবাসা যায়, আমি তোমাকে ততটাই ভালোবাসি ভাইয়া। বোধহয় তার থেকেও বেশি। মেঘ নির্লিপ্ততা ভঙ্গিতে হাসে। নিচের দিকে তাকিয়ে বলে, তাহলে আমার একটা কথা রাখো। কোনো দরকার নেই লিমাকে আর বলার বা বোঝানোর। ও নিজ থেকে বুঝলে বুঝবে নইলে নেই। মিশি চিন্তায় পড়ে যায়। চিন্তিত গলায় বলে, কিন্তু ও যদি না বুঝে তখন? মেঘ নির্লিপ্ততা কণ্ঠে বলে, আমি বিয়ে করে নিব তাকে, যার সাথে মা বিয়ে ঠিক করে রেখেছে। মিশি কিছু বলার আগেই মেঘ বলে, পরশুদিন আমার হলুদ। সময় শুধু কালকের দিনটা। লিমাকে বলে দিও, যেন সে কালকের ভেতর তার ফাইনাল ডিসিশন জানায়। উঠি। মেঘ উঠে পড়ে। উদয় আর মিশি ঠায় বসে থাকে। মেঘ একটা শুকনো হাসি দিয়ে বেরিয়ে যায়। উদয় একটা দীর্ঘশ্বাস ফেলে। মিশি হাঁটুতে মুখ গুজে বসে আছে। উদয় মিশির মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ? মিশি ছোট্ট করে উত্তর দেয়, হু। উদয় মিশির সামনে বসে বলে, কেন মন খারাপ? মিশি উদ্বিগ্ন কণ্ঠে বলে, আমি দেখতে পারছি না এসব। মেঘ ভাইয়ার এরকম কষ্ট আর লিমার এখন এই খামখেয়ালি আমার একদম সহ্য হচ্ছে না। উদয় শান্ত গলায় বলে, লিমা ঠিক বুঝতে পারবে। ওকে একটু সময় তো দাও। বাল সময় দিব। আমি হলে একবারেই এক পায়ে খাড়া হয়ে যেতাম। উদয় দুষ্টুমি গলায় বলে, এত শখ আমার সাথে পালিয়ে যাওয়ার? মিশি লজ্জা পায়। নিচু গলায় বলে, হু। উদয় মিশির দুগাল দু হাতে চেপে ধরে বলে, আমার বাবুইটা লজ্জাও পায় দেখি। বাহ বাহ। মিশি আরো লজ্জা পায়। লজ্জাবতী গাছের মতো একদম কুকড়ে যায়। উদয় ইচ্ছে করে আরো লজ্জা বাড়িয়ে দেয় মিশির। আচ্ছা বাবু, আমাদের বিয়ের পর প্রথম রাতে কি করবে তুমি? এনি প্ল্যান? মিশি এবার লজ্জা পাওয়ার বদলে অবাক হয়। উদয় তো সচরাচর এ ধরনের কথা বলার ছেলে না। মিশিকে চুপ করে থাকতে দেখে উদয় বলে, কি হলো? বলো। মিশি কাপা কাপা গলায় বলে,
না, কোনো প্ল্যান নেই, তবে একটা ইচ্ছা আছে। উদয় মিশির কোলের উপর শুয়ে বলে। কি ইচ্ছা? মিশি সিলিংয়ের দিকে তাকিয়ে বলে। যদি আমাদের বিয়ের রাতে খুব বড় করে চাঁদ উঠে, তবে আমরা চাঁদের আলোয় স্নান করব। এটাই। উদয়ের ভীষণ মনে ধরে জিনিসটা। বলে, বাহ, এত আইডিয়া আসে কোথা থেকে তোমার মাথায়? মিশি উদয়ের চুলে বিলি কেটে বলে। তোমার সাথে থাকতে থাকতে আমার মাথায়ও একটু আধটু বুদ্ধি শুদ্ধি গজাচ্ছে। উদয় মিশির চোখে চোখ রাখে। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে সে মিশির দিকে। মিশি বুঝতে পেরে কিছুটা অপ্রস্তুত বোধ করে। মিনমিনে গলায় বলে, কি দেখছ? উদয় জবাব না দিয়ে উঠে বসে। মিশির মুখের একদম সামনে নিজের মুখটা নিয়ে যায়। মিশি চোখ নামিয়ে নেয়। উদয় আরও ঝুঁকে পড়ে তার দিকে। মিশি তার মুখমণ্ডল একদিকে কাত করে ফেলে। উদয় মিশির বাম গালের সাথে নিজের গালটা মিশায়। মিশি কেঁপে উঠে। খাপোছাড়া গলায় বলে, কি করছ? উদয় বলে, তুমি এত ফর্সা, তাই তোমার গায়ের সাথে আমার শরীর ঘষাঘষি করছি। তাতে যদি আমিও একটু সুন্দর হই আর কি। মিশি হো হো করে হেসে ফেলে। উদয় মুখ ভার করে বলে, হ্যাঁ, আমি তো জোকার। হাসির কথা বলছি তাই না? হাসো হাসো। আমাদের মতো কালো রাই জানে কত কষ্ট। মিশি আদুরে গলায় বলে, তুমি কালো? কে বলছ? উদয় গাল ফুলিয়ে বলে, আমি বলছি। মিশি উদয়ের গাল টেনে বলে, তুমি মোটেও কালো না গো। তুমি হলে গিয়ে শ্যামবর্ণ। আর জানো, শ্যামবর্ণের ছেলেরাই প্রকৃত কিউট। এদের চেহারায় আলাদাই একটা মায়া জড়ানো থাকে। মিশির কথায় উদয়ের মুখ ভার কমে না। সে চুপ করে থাকে। মিশি বুঝতে পেরে নিজের গালটা উদয়ের গালে মিশিয়ে বলে, আচ্ছা বাবা, নাও, যত খুশি ঘষাঘষি করো। তবুও মুখ কালো করে থেকো না প্লিজ। উদয়ের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। সে এক হাতে মিশির গাল চেপে ধরে। নিজের গাল দিয়ে বার কয়েক ঘষা দেয় মিশির গালে। মিশি আবেশে চোখ বন্ধ করে নেয়। লিমার তার ছোট ভাই লিখনকে কাগজ দিয়ে নৌকা বানিয়ে দিচ্ছিল। ঠিক সে সময়ে লিমার বাবা ফিরোজ কবির বড় গলায় বলেন, গেল গেল গেল, দেশটা গেল রে। লিমা ভয় পেয়ে যায়। দ্রুত পায়ে ডাইনিং রুমে যায় সে। ফিরোজ কবির এর কাছে গিয়ে উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে বাবা? কি হয়েছে? ফিরোজ কবির বড় গলা করে বলেন, বাবা কাঠমিস্ত্রি। তবু কত কষ্ট করে মেয়েকে আইএ পাশ করিয়েছে। সেই মেয়ে বাবা মাকে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে গেছে। কি একটা অবস্থা। লিমা চুপ করে থাকে। রেহানা বেগম, লিমার মা, আসেন। হাতে তার লাল শাক। ডাইনিং টেবিলের উপর বসে লাল শাক বাছা শুরু করে। ফিরোজ কবির এর কথা শুনে বলে, আমাদের ছেলে মেয়ে কখনো এমন করবে না, দেখো। আমরা তাদেরকে এমন শিক্ষাই দিয়েছে। না রে লিমা, তুইও কখনো এমন করবি নাকি? লিমা ছোট করে বলে, না, করব না। লিমার গলা ধরে আসে। সে দ্রুত পায়ে আবার নিজের রুমে চলে যায়। ফিরোজ কবির মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। তার মনটা অজান্তেই ছাত করে ওঠে। মনে মনে ভাবেন, মেয়েটা ঠিক আছে তো? মিশি লিমাকে ডেকে নিয়ে ছাদে ওঠে।
লিমা উদ্গ্রীব কণ্ঠে বলে, কি হয়েছে? এখানে এভাবে ডেকে আনলি কেন? মিশি লিমার হাত ধরে বলে, একটা দিন সময় তোর কাছে। এই একদিনে ভেবে দেখ কি করবি। যাবি মেঘ ভাইয়ার সাথে নাকি মেঘ ভাইয়া বিয়ে করে নিবে অন্য কাউকে? লিমা চুপ করে থাকে। মিশি আবারও বলে, ভেবে দেখিস। বারবার কিন্তু সুযোগ আসে না। মিশি লিমার উত্তরের অপেক্ষা করে। কিন্তু লিমা তখনও চুপ। মিশি লিমার কাঁধে হাত রেখে বলে, জীবন কাউকে বারবার সুযোগ দেয় না লিমু। ভেবে দেখিস। কাল আবার আসবো আমি। মিশি নিচে নেমে যায়। লিমার হুট করেই নিজেকে অবশ অবশ লাগে। চারিপাশ অন্ধকার হয়ে আসে। লিমা কোনো মতে এক হাতে রেলিং চেপে ধরে চেতনা হারায়। লিমার জ্ঞান ফিরে 2 ঘন্টা পর সদর জেনারেল হাসপাতালে। ফিরোজ কবির চিন্তিত ভঙ্গিতে লিমার সিথানের পাশে বসেছিল। মিটমিট করে চোখ খুললে ডাক্তার বলে, বলেছিলাম না চিন্তার কোনো কারণ নেই। জাস্ট স্ট্রেস এন্ড মেন্টাল প্রেশারের কারণে সেন্সলেস হয়ে গিয়েছিল লিমা। কিছুদিন বেড রেস্ট করলে আবারও ঠিক হয়ে যাবে সে। আমি লিমার ডিসচার্জের ব্যবস্থা করছি। রাত 9টায় লিমাকে নিয়ে বাসায় ফিরে আসে সবাই। রেহানা বেগম জোর করে ভাত খাইয়ে দিচ্ছিল লিমাকে। তখন রুমে ফিরোজ কবির প্রবেশ করেন। লিমার পাশে বসে খুব শান্ত গলায় বলে, তুমি কি কিছু একটা লুকোচ্ছ আমাদের থেকে লিমা? লিমা চমকে উঠে। ভয় পায় সে। বাবা কিছু জানতে পারল না তো? রেহানা বেগম ও অবাক হন। স্বামীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি লুকাবি ও আমাদের থেকে? কিসের কথা বলছো তুমি? ফিরোজ কবির শান্ত গলাতেই বলে, সেটা তো লিমাই জানে। লিমা ঢোক গিলে মিনমিনে গলায় বলে, না বাবা কি লুকাবো? তাহলে এই অজ্ঞান হওয়ার ঘটনাটা? লিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, বাবা তাহলে কিছুই বুঝে উঠতে পারেনি। লিমা স্বাভাবিক গলায় বলে, এক্সাম এর জন্য বাবা। খুব টেনশনে ছিলাম এক্সাম নিয়ে। এটার কারণেই হয়তো। ফিরোজ কবির উঠে দাঁড়ায়। বলেন, কি দরকার এত প্রেশার নেওয়ার? যাই হোক খেয়ে ঘুমাও। আর তোমার মা আজকে তোমার সাথে ঘুমাবে। শরীর দুর্বল তোমার। কখন কি প্রয়োজন পড়ে যায়। ফিরোজ কবির বেরিয়ে যান। লিমা আবারও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরদিন সকাল 11টায় মিশি আসে। লিমার মার থেকে জানতে পারে গতকালের লিমার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা। লিমার মা এক প্রকার বিলাপ পারতে পারতে বলেন, মেয়েটা আমার পড়াশোনার চিন্তায় কি থেকে কি হয়ে যাচ্ছে। এত পড়াশোনা করার দরকারটা কি? বিয়েটা করলেই। মিশির এসব ফ্যাচফ্যাচ শুনতে ভালো না লাগায় সে উঠে পড়ে দ্রুত পায়ে লিমার ঘরে যায়। লিমা তখন শুয়েছিল। মিশিকে দেখে সে উঠে বসে। মিশি উদ্গ্রীব কণ্ঠে বলে, উঠিস না। শুয়ে থাক। শরীর খারাপ তোর। লিমা সে কথা শুনে কিনা কে জানে। সে তখনও বালিশে হেলান দিয়ে বসতে ব্যস্ত। মিশি গিয়ে লিমার পাশে বসে, এখন কেমন আছিস? লিমা গম্ভীর গলায় বলে, ভালো। মিশি লিমার এক হাত চেপে ধরে বলে, আমার উপর রাগ? লিমা মাথা নাড়ায় কেবল। মিশি মৃদু হাসে। বলে, জানি রাগ, কিন্তু কি করব?
তোর আর মেঘ ভাইয়ার সুখের কথা চিন্তা করেই তো। লিমা মিশির কথার মাঝে দিয়ে বলে, কি জন্য এসেছিস সেটা বল। মিশি চুপ থাকে খানিকক্ষণ, তারপর বলে, তোদের পালিয়ে যাওয়ার ব্যাপারটা। লিমা আবারও মিশির কথায় বাধা দেয়, অনেকটা কঠিন গলায় বলে, একবার না, দুইবার বলেছি, বুঝিয়েছি যে আমি যাব না পালিয়ে। তারপরেও কেন এতবার জিজ্ঞেস করা? মিশি আহত দৃষ্টিতে তাকায় লিমার দিকে, করুণ গলায় বলে, এটাই তাহলে তোর ফাইনাল ডিসিশন? লিমা শক্ত গলায় বলে, হুম। মিশির চোখ ছলছল করে ওঠে, সেই আশাটুকুও যেন ধুয়ে মুছে শেষ হয়ে গেল। সেই উঠে দাঁড়ায়, লিমার দিকে এক নজর তাকিয়ে বলে, নিজের খেয়াল রাখিস। তারপর বেরিয়ে যায়। মিশি চলে যেতেই লিমার চোখ থেকে গড়িয়ে পানি পড়ে কয়েক ফোঁটা। লিমা সেগুলো সযত্নে মুছে নেয়, তারপর আবার শুয়ে পড়ে। শরীরে এক ফোঁটা শক্তি নেই যেন। মেঘ স্থির হয়ে বসে আছে, চোখের পাতা তিরতির করে কাঁপছে তার। বারবার মনে বলছে, লিমা বড্ড স্বার্থপর, বড়ই স্বার্থপর। মিশি মেঘের পিঠে ছোট করে ধাক্কা দিয়ে বলে, ভাইয়া। মেঘ ঈষৎ কেঁপে ওঠে, ধরা গলায় বলে, হুম বলো। মিশি হাউমাউ করে কেঁদে ফেলে। 2 মিনিট একা একাই কাঁদতে থাকে। মেঘ থামায় না। থামাবে কি করে? তার নিজেরই তো চোখ ছাপিয়ে কান্না পাচ্ছে। মিশির চোখের জল শেষ হলে সে নিজেই নিজের চোখের জল মুছে নেয়। ভাঙা ভাঙা গলায় বলে, সরি ভাইয়া, আমি লিমাকে রাজি করাতে পারলাম না। মেঘ গম্ভীর গলায় বলে, ইটস ওকে, এতে তোমার কোনো দোষ নেই। মিশি চুপ করে থাকে। মেঘ বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, চোখের পাতা মুছে নিয়ে বলে, কাল গায়ে হলুদ, সকাল সকাল চলে এসো তোমরা। না আসলে খবর আছে বলে দিচ্ছি। মেঘ চলে যায়। রাস্তার ধারের বেঞ্চটাতে একা মিশি বসে থাকে। উদয় আসে। মিশির গম্ভীর মুখ দেখে বলে, লিমা রাজি হয়নি? মিশি ভেজা ভেজা চোখে মাথা এদিক ওদিক করে। উদয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে মিশির পাশে বসে, থাক, তুমি কান্না করিও না। তুমি তো তোমার চেষ্টাটা করেছ, বাকিটা ওর ব্যাপার। হুম। আমরা তো আরও কে জোর করে নিয়ে আসতে পারবো না, তাই না? মিশি ছোট্ট করে উত্তর দেয়, হুম। কে বলে? মেঘ ভাইয়া এসেছিল? মিশি মাথা দুলায়। উদয় ছোট করে শ্বাস ছেড়ে বলে, ভাইয়ার জন্য ভেতরটা পুড়তেছে জানো। এত ভালো একটা মানুষ, অথচ তার সাথেই কেমনটা হচ্ছে। ভাইয়া একটু বেশিই ভালোবেসে ফেলেছে লিমাকে। মিশি কথা না বলে উদয়ের কাঁধে মাথা রাখে। উদয় মিশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জানি তুমিও কষ্ট পাচ্ছ। এখন কষ্ট পেলে কি কিছু হবে বলো? তুমি মন খারাপ করো না তো। চলো বাসায় চলো, একটু বিশ্রাম করা উচিত তোমার। এসবে অনেক হাঁপিয়ে গেছ তুমি। মিশিও উদয়ের কথায় সায় মিলায়। দুজনে উঠে পড়ে বাসায় যাওয়ার জন্য। যেতে যেতে মিশি বলে, কালকে সকালে আমার বাসায় আসিও, একসাথে মেঘ ভাইয়ার বিয়েতে যাব। উদয় অবাক হয়ে বলে, তুমি যাবে? হুম, কেন যাব না? না এমনি। মিশি হাঁটা থামিয়ে বলে, যদি ভাইয়া লিমাকে ধোঁকা দিয়ে এই বিয়েটা করত, তবে যেতাম না। কিন্তু এখানে ভাইয়ার কি দোষ? সে তো চায় লিমাকে নিয়ে যেতে। লিমা চায় না।
তাহলে কেন আমরা যাব না তার বিয়েতে বলো? শুধু শুধু না গিয়ে মেঘ ভাইয়াকে আর কষ্ট দিতে চাই না। এমনিতেই অনেক কষ্টতে আছে সে। উদয় মাথা দুলিয়ে বলে, ঠিক আছে, আমি সকালেই চলে আসব। সকালের কথা বললেও উদয় পরদিন দুপুর 12টার দিকে আসে মিশিদের বাসায়। মিশি হলুদ লাল মিশেলের একটা থ্রিপিস পরেছে। চুলগুলো ছাড়া, কানে লম্বা হলুদ ঝুমকো, চোখে কাজল আঁকানো, ঠোঁটে হালকা মেরুন রঙের লিপস্টিক। কোনো অংশ দিয়ে তাকে কম সুন্দর লাগছে না। মিশি উদয় মেঘের বাড়ি গিয়ে দেখে মেঘের গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। উঠোনের একপাশে গোল বড় পিঁড়িতে মেঘকে বসানো হয়েছে। তাকে ঘিরে রেখেছে একদল মহিলা। সবাই এসে যে যার মতো করে হলুদ মাখাচ্ছে মেঘকে। আর মেঘ, সে তো একটা রোবটের মতন চুপ করে বসে আছে। না একটু দুলছে, না কাঁপছে, নড়েও উঠছে না যেন। শুধু চোখ খোলা রেখে সামনের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। প্রায় 1 ঘন্টা পর হলুদ শেষ হয়। মিশি আর উদয় উঠোনের এক কোণায় চুপ করে দাঁড়িয়েছিল। মেঘ ওদের দিকে এগিয়ে আসে। বলে, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমরাও মজা করো। উদয় তাচ্ছিল্যের সুরে বলে, জানো, আমার কত শখ ছিল তোমার বিয়েতে পুরো গ্রাম দেখানো নাচ নাচব। কত মজা করব। কিন্তু কপাল দেখো। মেঘ বলে, বাদ দাও, যা কপালে আছে তাই হবে। সব ভুলে যাও। চেষ্টা করো মানিয়ে নিতে। মিশি সরু চোখে তাকিয়ে বলে, তুমি সব ভুলতে পারবে ভাইয়া? মেঘ থমকে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, হয়তো না, কিন্তু মানিয়ে নেওয়ার তো চেষ্টা করছি। সোহেলা বেগম আর গোলাপি আসেন। মেঘকে গোসলের জন্য নিয়ে যাবে। কিন্তু মিশির গায়ে কোনো হলুদ না দেখে সোহেলা বেগম বলে, এ কি, তুমি হলুদ লাগাওনি? হলুদে আসছো আর হলুদ লাগাওনি? এটা কোনো কথা? সোহেলা বেগমের হাতে হলুদের বাটি ছিল। সেখান থেকে হলুদ নিয়ে তিনি মিশির 2 গালে অনেকখানি লাগিয়ে দেন। মিশির ইচ্ছে করে হলুদের বাটিটা এক ধাক্কায় ফেলে দিক। মেঘের মুখের দিকে তাকিয়ে সে সহ্য করে নেয়। না হলে সত্যি সত্যি সে ফেলে দিত। সোহেলা বেগম মেঘকে নিয়ে চলে যান। মিশি উদয়কে নিয়ে পুকুর পাড়ের দিকে এগোয়। এই বিষাক্ত হলুদ তাকে দ্রুতই উঠাতে হবে চেহারা থেকে। হঠাৎ শোরগোলের শব্দ শুনে পুকুরপাড় থেকে মিশি উদয় দৌড়ে উঠোনে যায়। চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে কলপাড় থেকে। মিশি উদয়ের চোখের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকায়। উদয় চোখ দিয়েই মিশিকে আশ্বস্ত করে যে সব ঠিক আছে, কিছুই হয়নি। এরপর তারা দুজনেও এগোয় কলপাড়ের দিকে। মেঘ একটা টুলে বসে আছে। গোলাপি দ্রুত ফোন করে ডাক্তারের নাম্বারে। পাশেই এক ডাক্তার বাড়ি। ভাগ্যিস ডাক্তারবাবু বাসাতেই ছিলেন। তিনি জানান 5 মিনিটের মধ্যেই তিনি আসছেন। গোসল করতে গিয়ে অতিরিক্ত শেওলা জমা জায়গায় পা পিছলে মুখ থুবড়ে পড়ে যায় মেঘ। নাকে দিয়ে রক্ত গড়িয়ে পড়ে তার। কিন্তু বেশি ব্যথা পেয়েছে পায়ে। বড় কিছু না হলেই হয় এখন। 5 মিনিট বললেও ডাক্তারবাবু 3 মিনিটের মাথায় হাজির হন। মেঘের পা এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে কিছু পর্যবেক্ষণ করে বলে, পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে। মেঘের পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে তা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই সোহেলা বেগমের। তিনি চমকে উঠে বলে, তাহলে বিয়ে? ডাক্তারও তার কথা শুনে খানিকটা বিরক্ত হন যেন। কপাল ঈষৎ কুঁচকিয়ে বলেন,
পেছাতে হবে। 2 দিন পেছান। আশা করি 2 দিনে পুরোপুরি পা ঠিক না হলেও কিছুটা হলেও ঠিক হবে। ব্যথা কমবে। তখন না হয় বিয়ে সেরে ফেলিয়েন। সোহেলা বেগম কপাল চাপড়ান। কোনো কুগ্রহের যে নজর পড়েছে এই বিয়ের উপর। সোহেলা বেগম যতই দ্রুত বিয়েটা দিতে চান ততই যেন বিয়েটা পিছিয়ে যাচ্ছে। সোহেলা বেগম মুখ বাঁকিয়ে ঘরের ভিতর ঢুকে যায়। মিশি আর উদয়ের মুখে হাসি ফুটে ওঠে। যাক, আরও 2 দিন সময় তো পাওয়া গেল। তারাও এত তাড়াতাড়ি মেঘকে আরেকটা ডাইনির সাথে দেখতে রাজি না। সন্ধ্যার দিকে মিশি আর উদয় যে যার বাসায় যায়। মিশি ঘরে ঢুকতেই হাসিব চাচা বলেন, মামনি তোমার বান্ধবী লিমা এসেছে। সেই বিকেল থেকে তোমার অপেক্ষায় বসে আছে। মিশি প্রচণ্ড অবাক হয়। লিমা কেন আসলো আবার? তাহলে কি ওর ডিসিশন চেঞ্জ করেছে? মিশি উপরের দিকে চেয়ে মনে মনে প্রার্থনা করে যেন তাই হয়। লিমা যেন তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। মিশি হাসিবকে উদ্দেশ্য করে বলে, লিমু কোথায়? তোমার ঘরে মামনি। মিশি প্রায় ছুটে ঘরের ভিতর ঢুকে। মিশিকে আসতে দেখে লিমা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মিশি হাত দিয়ে ইশারা করে বুঝায় যে উঠা লাগবে না, ওখানেই বসে থাক। লিমা আবার বসে পড়ে। শরীর থেকে ওড়নাটা খুলে বিছানার একপাশে ছুঁড়ে ফেলে মিশি। তারপর সে লিমার পাশে গিয়ে বসে। লিমার চোখগুলো ফোলা ফোলা, নাক লাল। চোখের নিচে জমে থাকা পানিগুলো দানা পাকিয়ে আছে। মিশি ভার গলায় বলে, খুব কেঁদেছিস? না। লিমা মৃদু হাসে মিশির কথা শুনে। তারপর বলে, না কিছু না। কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই আসার নামই নেই। মিশি স্বাভাবিক গলায় বলে, আসলে মেঘ ভাইয়ার গায়ে হলুদের কারণে দেরি। মিশি চুপ হয়ে যায়। এই ভেবে যদি এসব শুনে লিমার খারাপ লাগে। লিমা বুঝতে পেরে বলে, চুপ করে গেলি যে? আমার থেকে লুকাতে চাইছিস? কিন্তু আমি তো জানি মেঘের আজ হলুদ ছিল। এই জন্যেই তোর কাছে আসা। কেমন হলো গায়ে হলুদ? মিশি অবাক হয়ে বলে, তুই গায়ে হলুদ কেমন হলো তা জানতে এসেছিস? আর আমি ভাবলাম। কি ভাবলি? মিশি অন্যদিকে তাকিয়ে বলে, আমি ভাবলাম হয়তো তুই তোর ডিসিশন চেঞ্জ করেছিস। তাই? লিমা স্মিত হাসে মিশির কথা শুনে। মিশির গায়ে জ্বালা ধরে। কঠিন গলায় বলে, এত হাসিস না তো। লিমা হাসি থামায়। ধরা গলায় বলে, জানিস মিশি, আমরা নারী চাইলেই সব করতে পারি, আবার পারি না। আমাদেরকে আমাদের জন্য ভাবতে গেলেও আগে পরিবার সমাজ নামক দুটো প্রাণীকে নিয়ে ভাবতে হয়। শেষে দেখা যায় তাদের জন্যেই কিছু করতে হয়। কত কিছু বিসর্জন দিতে হয়, কত কিছু মেনে নিতে হয়। আমরা দুর্বল না, কিন্তু পরিবার ছোটবেলা থেকেই আমাদের বোঝায় যে আমরা নারী। আর সমাজ সেটা বারবার মনে করিয়ে দেয় যে আমরা নারী। মিশি করুণ চাহনিতে তাকায় লিমার দিকে। লিমা বলেই চলে, মাঝে মাঝে ভাবি, কেন যে ছেলে হলাম না। কত ভালো হতো ছেলে হলে, তাই না বল? অ্যাটলিস্ট নিজের মনের মতো করে একটা সিদ্ধান্ত তো নিতে পারতাম। মিশি লিমার হাতের উপর হাত রাখে। লিমা চোখের পানি মুছে নিয়ে বলে, যদি পারতাম তোর বলা লাগতো না। আমিই চলে যেতাম মেঘকে নিয়ে অনেক দূর। কিন্তু পরিবার নামক হ্যান্ডকাফের দ্বারা আমার হাত বাঁধা, সমাজ নামক শিকল দ্বারা পা বাঁধা। কিভাবে যাই বল? মিশি কি বলবে ভেবে পায় না।
লিমা মিশির গালে হাত রেখে বলে, আমার বুকের ভিতরটাও ঠিক অতখানি ফেটে যাচ্ছে যতটা ফাটছে মেঘের। কিন্তু করার কিচ্ছু নেই তো। তবে মিশি, আমি দোয়া করি, মনের গভীর থেকে দোয়া করি, তোর আর উদয়ের ভালোবাসা শেষ পরিণতি পাক। তোদের ভালোবাসা কখনো হেরে না যাক। মিশির চোখ দিয়েও কয়েক ফোঁটা জল টুপ করে পড়ে যায়। লিমা সে জলগুলো মুছে দেয়। এরপর কিছুক্ষণ চুপচাপ। নীরবতা ভাঙে লিমা। নিচু গলায় বলে, সে ভালো আছে তো? লিমার গলা ধরে এসেছে। মিশি স্পষ্ট বুঝতে পারে তা। ভীষণ স্পষ্ট কাঁপছে লিমার গলা। মিশি লিমার গা ঘেঁষে বসে বলে, ভাইয়া পায়ে ব্যথা পেয়েছে। গোসল করতে গিয়ে পড়ে পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে। লিমা চোখ বন্ধ করে নেয়। তার ইচ্ছে করছে এখনই একবার যাক, গিয়ে মেঘের পায়ের উপর হাত বুলিয়ে দিয়ে আসুক। আর জিজ্ঞেস করুক, অনেক ব্যথা পাচ্ছ কি তুমি? কোনো ব্যথা নেই, এই তো আমি আছি না। পরক্ষণেই ভাবে, আমার তো যাওয়ার অধিকার নেই। আমিই তো সব থেকে বেশি ব্যথাটা দিয়েছি তাকে। লিমা চোখ খুলতেই মিশি বলে, বিয়ে দুদিন পিছিয়েছে। লিমা শুধু আস্তে করে বলে, ওহ। এরপর উঠে পড়ে একটা লম্বা দম নেয়। তারপর মুখে হাসির রেখা টেনে এসে মিশির দিকে ফিরে বলে, আসি রে, অনেক রাত হয়ে গেল। লিমা কয়েক পা হেঁটে দরজার কাছে গিয়ে থেমে যায়। আবার মিশির কাছে এসে বলে, মেঘের দিকে একটু খেয়াল রাখিস। ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করিস রে। লিমা আর দাঁড়ায় না, দ্রুত পায়ে চলে যায়। এতক্ষণ কোথায় ছিলি? লিমা ঘরে ঢোকা মাত্রই ফিরোজ কবির গম্ভীর গলায় প্রশ্ন করেন। লিমা থতমত খায়। নিচু গলায় বলে, মিশিদের বাসায় গিয়েছিলাম। ফিরোজ কবির পুনরায় গম্ভীর মুখে বলেন, কালকেই তোমাকে হাসপাতাল থেকে ওরকম একটা অবস্থায় আনা হলো, আর আজকেই তোমার মিশির বাসায় যাওয়া লাগলো? কি এমন জরুরি দরকার? লিমা চুপ করে থাকে। কি বলবে ভেবে পায় না। ফিরোজ কবির গলা খাকারি দিয়ে ওঠেন। কি হলো? বলছো না কেন? লিমা কেঁপে উঠে। রেহানা বেগম দৌড়ে ভেতর রুম থেকে বেরিয়ে আসেন। আতঙ্কিত বোধ করেন তিনি। চিন্তিত গলায় বলে, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? ফিরোজ কবির সে কথার কোনো জবাব দেন না। লিমার দিকে এগিয়ে এসে বলে, লিমা, আমি একদম সিউর তুমি কিছু একটা লুকাচ্ছ আমাদের থেকে। না লুকিয়ে বলে ফেলো। এতে তোমার, আমাদের সবারই ভালো। লিমার তখন কি হয় কে জানে। এতদিনের চাপানো কান্না, অনুভূতি বিলাপে পরিণত হয়। হাউমাউ করে কেঁদে উঠে সে। রেহানা বেগম বোকা বনে যায়। এসে দ্রুত মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। বারবার প্রশ্ন করেন কি হয়েছে, কি হয়েছে? লিমার কান্নার গতি কমে আসে। ফোপাতে ফোপাতে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি মা। খুব ভালোবাসি। কিন্তু ছেলেটার বিয়ে হয়ে যাচ্ছে মা। লিমা আবারও হাউমাউ করে কেঁদে ওঠে। ফিরোজ কবির ধূপ করে বসে পড়েন। রেহানা বেগম লিমার থেকে একটু দূরে সরে যায়। তার ইচ্ছে করছে ঠাটিয়ে এক চর মারুক এখন। নিজের মেয়ে, এইটুকুন বয়সে এসে একজনকে কিনা ভালোবেসে ফেলেছে। আবার তার জন্য কাঁদছে। এই শিক্ষা দিয়েছিল সে তার সন্তানকে? রেহানা বেগম শান্ত গলায় বলে, ছেলেটার নাম কি? লিমা ফোপাতে ফোপাতে বলে,
মেঘ, কত বছরের সম্পর্ক তোদের? লিমা এবার পুরোপুরি কান্না থামিয়ে বলে, কয়েক মাস মা, বছর না। রেহানা বেগম ফিরোজ কবিরের মুখের দিকে তাকিয়ে বলে, দেখছ তোমার মেয়ের কীর্তি, দেখছ কোথাকার কোনো ছেলের জন্য সে কিভাবে উতলা হয়ে উঠেছে। আমি তো ভাবলাম না জানি কত বছরের সম্পর্ক তাদের, এখন শুনি মাত্র কয়েক মাস। কয়েক মাসেই এত প্রেম তোর হলো কি করে? লিমা নিচু গলায় বলে, মা, কাউকে ভালোবাসতে দিন মাস বছর লাগে না, কয়েক মুহূর্তেও কাউকে গভীরভাবে ভালোবাসা যায়। ফিরোজ কবির এ পর্যায়ে উঠে দাঁড়ান। তড়িৎ বেগে লিমার কাছে এসে ঠাস করে চর বসিয়ে দেন। লিমা ঝোঁক সামলাতে না পেরে রেহানা বেগমের গায়ের উপর পড়ে। ফিরোজ কবির বাজখাই গলায় বলে, এই থাপ্পড়ের কথাটা মনে রাখিস, এরপর নিজের ঘরে চলে যান। লিমা অসহায় দৃষ্টিতে রেহানা বেগমের দিকে তাকালেও সেও চোখ ফিরিয়ে নেন। স্বামীর পিছে পিছে নিজের রুমে চলে যায়। একা লিমা বসে থাকে ডাইনিং রুমে। ভীষণ কষ্ট হচ্ছে তার। এর থেকে বোধহয় মরে যাওয়াই শ্রেয়। মদের বোতলে শেষ চুমুকটা দিয়ে মেঘ বলে, আমি বিরহের কবিতাই পছন্দ করি, পানসে প্রেমের কবিতা আমার পছন্দ না। আমি ভালোবাসছি, তুমি বাসনি। আমি কাছে আসছি, তুমি আসনি। তা দিয়ে ভয়াবহ প্রেমের কবিতা লেখা হয় না। আর পানসে প্রেমের কবিতা আমার এক্কেবারে পছন্দ নয়। তার চেয়ে একপেশে বিরহই ভালো। আমি তারে ভালোবাসলাম, সে আমাকে বাসল না। অন্তত এই রকম একটা গড়ান অনুভূতিও একফোঁটা বিরহবোধকে ভয়াবহ উশৃঙ্খল করে দিতে পারে। এই রকম একটা সস্তা অনুভূতির খাতিরেও একটা নিতান্ত ভদ্র ছেলে দাড়িগোফবাবরি রেখে রাস্তায় রাস্তায় বছরের পর বছর ঘুরে বেড়াতে পারে। টানা 7 রাত 7 দিন না ঘুমিয়ে অপলক তাকিয়ে থাকতে পারে। 13 তলার কার্নিশে রাতের পর রাত পা ঝুলিয়ে বসে থাকতে পারে। অথবা মুহূর্তের সিদ্ধান্তে একটা লাফ দিয়ে আত্মহত্যা করে নিতে পারে। একটা মাত্র লাফ, হ্যাঁ না একটা সিদ্ধান্তের ব্যবধান মাত্র। অথবা বিরহের চেয়েও সস্তার এক বোতল মদ কিনে এনে ঢকঢক করে এক নিঃশ্বাসে সব গিলে নিতে পারে। লক্ষ লক্ষ দিয়াশলাই, লক্ষ লক্ষ সিগারেট, বোতলে বোতলে মদ, ব্রথেলে ব্রথেলে নারী। যাক, হ্রদপিণ্ড, ফুসফুস, যকৃত সব ছারখার হয়ে যাক। যাক, চরিত্র নামের ঠুনকো বিষয়টিও নষ্ট হয়ে যাক। যাক, ভালোবাসার নথিপত্রগুলো পুড়ে পুড়ে ছারখার হয়ে যাক। যাক, অতি সাধারণ ছেলেটাও একদম নষ্ট হয়ে যাক। একটু একটু করে, ধীরে ধীরে অথবা একেবারেই ধ্বংস হয়ে যাক। না না না, সে আমাকে ভালোবাসেনি। শুধু এই একটা বোধি কি যথেষ্ট নয়? বিনিময়ে এক নিঃশ্বাসে পুরো পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়, তছনছ করে দেওয়া যায়, এলিয়ে টলিয়ে টালমাটাল করে দেওয়া যায়। জগতের সব সুর ছন্দ তাল এক থাবায় ছিনিয়ে নেওয়া যায়। মুঠো খুলে ফু দিয়ে তা আবার উড়িয়ে দেওয়া যায়। আগেই বলেছি, আমার বিরহের কবিতাই ভালো লাগে। তাই যখন তুমি আমার কাছে ফিরে আসবে, সমস্ত পৃথিবী তন্নতন্ন করে খুঁজে যখন কোথাও একফোঁটা ভালোবাসা পাবে না, যখন দেখবে আমি ছাড়া তোমার জন্য কেউ অপেক্ষা করে নেই, তোমার জন্য ফোটা একমাত্র নীল পদ্ম নিয়ে আমিই দাঁড়িয়ে আছি, তখন তুমকো আমার কাছে উদ্ভ্রান্তের মতো ছুটে আসবে। বলবে আমায় ফিরিয়ে নাও, আমায় গ্রহণ করো। আমি নিশ্চিত সেদিন তোমায় ফিরিয়ে দিব। আমি বিরহের মানুষ, বিরহেই থাকতে চাই।
আমার জন্য তো নীল পদ্ম ফুটে না। কারণ আমার জন্য ভালোবাসা না। ভালোবাসা না। সকাল 10টা বেজে গেলেও লিমা তার ঘর থেকে বের হয় না। তা দেখে রেহানা বেগম খাবার নিয়ে যান লিমার ঘরে। শত হোক, মায়ের মন তো। লিমা তখন একপাশে হেলান দিয়ে কাত হয়ে শুয়েছিল। তার মাকে আসতে দেখে নড়েচড়ে উঠে সে। বালিশটা পিঠের পিছনে দিয়ে হেলান দিয়ে বসে লিমা। রেহানা বেগম লিমার সামনে এসে বসে। মুখ ভার তার। বুঝাই যাচ্ছে এখনো রাগ মেয়ের উপর। রাগী রাগী ভঙ্গিতেই বলে, খেয়ে নে। লিমা অশান্ত গলায় বলে, মা খিদে নেই। খাবো না। রেহানা বেগমের গলা আরো কঠিন হয়ে ওঠে। কঠিন গলায় বলে, যদি ভেবে থাকি সেভাবে না খেয়ে থাকলে আমরা তোর পাগলামি মেনে নিব, তাহলে কিন্তু ভুল ভাবছিস। এমন মেয়ে আমাদের না থাকলেও কিছু হবে না। ছোটকালে সবাই এরকম একটু আধটু পাগলামি করে বেড়ায়। লিমা মুচকি হাসে রেহানা বেগমের কথা শুনে। রেহানা বেগম অবাক হয়ে বলে, হাসছিস কেন? হাসির কথা বলছি আমি। লিমা সম্মতি জানিয়ে বলে, হাসির কথাই মা। আমি এই ভয়েই তোমাদের কখনো জানাইনি আমার ভালোবাসার কথা। ভাবছি তোমরা কখনো আমার ভেতরটা দেখবে না। কিশোরকালের পাগলামি বাচ্চামি আর আবেগ ভেবে উড়িয়ে দিবা। দেখলা, এখন সেটাই বললা তুমি। রেহানা বেগম চুপ করে থাকেন। রাগে মাথার রগ দপদপ করছে তার। কোনো মতে ভাতের এক লোকমা লিমার মুখের সামনে তুলে ধরে বলেন, অনেক কথা শিখেছিস। চুপচাপ খেয়ে নে। আরও কাজ আছে আমার। লিমা মুখটা সরিয়ে নেয়। চিবুক ভিজে যাচ্ছে তার। টানা টানা গলায় বলে, খাবো না মা। আমি খাবো না। রেহানা বেগম ধৈর্য হারিয়ে ফেলেন। চট করে চড় মেরে বসেন লিমার গালে। লিমা খাটের পায়ার সাথে বাড়ি খায়। কপালের বাম পাশে খানিক মাংস থেতলে যায় তার। রেহানা বেগম সেদিকে দেখেও দেখেন না। ভাতের প্লেটটা নিয়ে উঠে পড়েন। রাগে গজগজ করতে করতে বেরিয়ে যান রুম থেকে। লিমা কপালে হাত চেপে ধরে বসে থাকে। চোখ থেকে টকটক করে পানি পড়ছে তার। এত কষ্ট কেন হচ্ছে কে জানে। লিমা উঠে দাঁড়ায়। বিছানার পাশে থাকা ছোট টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে বাথরুমের দিকে এগোয়। কপালের একটা ব্যবস্থা করতে হবে। রেহানা বেগম বেরিয়ে এলে ফিরোজ কবির গম্ভীর গলায় বলে, খেয়েছে? রেহানা বেগম অসহায়ের মতো এদিক ওদিক মাথা নাড়ান। ফিরোজ কবির একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যান। রেহানা বেগম ও দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে যান। বেলা 11টা। উদয় এসেছে মিশিদের বাসায়। একটাবার মেঘকে দেখতে যাওয়া উচিত তাদের। তাই সে মিশিকে নিতে এসেছে। কিন্তু এসে দেখে মিশি এখনো ঘুমোচ্ছে। গভীর ঘুম। উদয় কতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে মিশির দিকে। আচ্ছা, কাউকে ঘুমালেও বুঝি এত সুন্দর দেখায়। হঠাৎ হাসিব চাচা রুমে প্রবেশ করেন। উদয় নিজেকে স্বাভাবিক করে ফেলে। হাসিব চাচা উদয়কে উদ্দেশ্য করে বলেন, উঠছে না মামনি? আমি উঠাবো? উদয় মাথা নাড়িয়ে বলে, না চাচা, থাক। ঘুমা কারো কিছুক্ষণ। আমি পরে উঠিয়ে দিবনি।
হাসিব চাচা উদয়ের হাতে দুধের গ্লাস ভর্তি একটা মগ ধরিয়ে দিয়ে বলে, মামুনি উঠলে এটা খেতে দিও। মামুনির আবার প্রতি সকালে দুধ না হলে চলে না। হাসিব চাচা বেরিয়ে যান। উদয় গ্লাসটা দ্রুত টেবিলের উপর রাখে। আর একটু হলেই বমি বেরিয়ে যেত তার। কোনো এক অদ্ভুত কারণে সে দুধ জিনিসটাকে সহ্য করতে পারে না। দেখলেই বমি পায়। খাওয়া তো দূরেই থাক। উদয় মিশির সিথানের কাছে বসে। মিশির নাকের উপর একটা মশা পড়েছে। উদয় আস্তে করে হাত দিয়ে সেটাকে সরিয়ে দেয়। তারপর মিশির এলো চুলের ফাঁকে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে আদুরে গলায় ডাকে মিশিকে। মিশু পাখি জানু পাখি ময়না। খুব নরম সে স্বর, খুব ঠান্ডা সে গলা। মিশি ঈষৎ নড়ে ওঠে। কপালের উপর কয়েকটা ভাঁজ পড়ে তার। ঠোঁট থেমে থেমে কেঁপে ওঠে। মিটমিট করে চোখ খুলে উদয়ের দিকে তাকায় সে। খাপোছাড়া গলায় বলে, উফ, স্বপ্নেও এসেছ আমাকে জ্বালাতে তুমি? তুমি একটা খুব খারাপ উদু। এরপর টেনে টেনে বলে, খুব খারাপ। উদয় হেসে ফেলে। উদয়ের হাসির শব্দে পুরোপুরি ঘুম ভেঙে যায় মিশির। ধর্মরিয়ে উঠে বসে সে। চোখ বড় বড় করে বলে, তুমি সতী? তার মানে স্বপ্ন না? উদয় হাসতে হাসতেই মাথা নাড়ায় এদিক ওদিক। মিশি সামান্য ভ্রু কুঁচকে বলে, কটা বাজে? উদয় হাতঘড়ির দিকে তাকিয়ে বলে, 11:24 কেন? মিশি বসে থেকেই আড়মোড়া ভাঙে। বলে, এত দেরি হলো আজ উঠতে? উফ, সারারাত নিশ্চয়ই চুরি করতে গিয়েছিলা। না হলে এত সকাল অবধি ঘুমায় কেউ? মিশি মুখ বাঁকিয়ে বলে, সব থেকে বড় জিনিসটাই চুরি করে এনেছি। আর কিছু নাই চুরি করার মতো। উদয় ভ্রু উঁচিয়ে বলে, কি জিনিস? মিশি উদয়ের দিকে ঝুঁকে বলে, আপনার মন জনাব। উদয় মৃদু হাসে মিশির কথা শুনে। মিশিও হাসে উদয়ের দিকে তাকিয়ে। উদয় বলে, তাড়াতাড়ি উঠো, ফ্রেশ হয়ে দুধ খেয়ে নাও, আমরা বের হব। মিশি অবাক হয়ে বলে, কোথায় যাব? মেঘ ভাইয়ার বাড়ি। তার পায়ের কি অবস্থা? একবার দেখে আসা উচিত। মেঘের কথা শুনতেই লিমার কথা মনে পড়ে যায় মিশির। মিশির উদ্গ্রীব কণ্ঠে বলে, তার আগে লিমাকে দেখে আসা উচিত। উদয় ভ্রু কুঁচকে বলে, কেন? ওর আবার কি হলো? মিশি গতকালের ঘটা লিমার সাথে সময়গুলোর কথা উদয়কে বলে। লিমার প্রতিটা গম্ভীর কথা, ফোলা ফোলা চোখের কথা, লিমার কান্নাকাটি সমস্ত কিছু একজন ভালো শ্রোতার মতো হয়ে শুনে উদয়। সব শুনে মাথা দুলিয়ে বলে, আগে লিমাকেই দেখে আসা উচিত। না জানি ওর ভিতরে কি ঝড় বয়ে যাচ্ছে। মিশি আর উদয়কে দেখে রেহানা বেগমের রাগ তোড়তোড় করে মাথায় উঠে যায়। তিনি বাজখাই গলায় মিশিকে উদ্দেশ্য করে বলে, তোমরা জানতে যে লিমার সাথে মেঘ নামের একটা ছেলের সম্পর্ক আছে তাই না? মিশি আর উদয় দুজনেই দুজনের মুখ চাওয়াচাওয়ি করে। দুজনেই ভীষণ অবাক। রেহানা বেগম কি তাহলে সব জানতে পেরে গেছে? মিশি আমতা আমতা করে বলে, না আন্টি, আমরা জানতাম না তো। মেঘ কে? রেহানা বেগম গজগজ করেন, তোমরা ওর ফ্রেন্ড আর তোমরা জানতে না? মশকরা করো আমার সাথে? উদয় বিনীত গলায় বলে,
আন্টি সত্যি আমরা জানি না এই ব্যাপারে কিছু। রেহানা বেগম ভ্রু কুচকান। কিছুটা শান্ত হন তিনি। আর কিছু না বলে রান্নাঘরে চলে যান। মিশি আর উদয় দ্রুত পায়ে লিমার রুমে যায়। লিমার জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল। মিশি আর উদয়কে দেখে ব্যস্ত গলায় বলে, মেঘের কোনো খবর এনেছিস? মিশি উদয় একজন আরেকজনের দিকে তাকায়। মিশি নিচু গলায় বলে, না। লিমার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে শুধু ধরা গলায় বলে, ওহ। মিশি জিজ্ঞাসু দৃষ্টিতে লিমার দিকে তাকিয়ে বলে, তুই সবাইকে সব বলে দিয়েছিস? লিমা নিঃশব্দে মাথা নাড়ায়। মিশি অবাক হয়। প্রচণ্ড অবাক হয়। এত সাহস এলো কোথা থেকে মেয়েটার মধ্যে? উদয় বলে, তোর কপালে কি হয়েছে? লিমা আকাশ পানে মুখ করে বলে, মা থাপ্পড় মেরেছিল। খাটের পায়ে লেগে কেটে গেছে। মিশি উদয় চুপ হয়ে যায়। তারা ভেবেছিল লিমা স্বার্থপর হয়ে গেছে। কিন্তু এখন সত্যিই লিমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে তাদের। আচ্ছা, কোনোভাবেই কি লিমা মেঘকে একত্র করা যাবে না? উদয় একবার ভাবে লিমার বাবার পায়ে ধরবে দরকার পড়লে। তবুও এই দুটো ফুলকে আলাদা না করুক সে। ফিরোজ কবির এর সামনে দাঁড়িয়ে আছে উদয়। তিনি অফিসিয়াল কিছু কাগজপত্র ঘাঁটতে ব্যস্ত। উদয়কে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাগজপত্র থেকে মাথা তোলেন। শান্ত গলায় বলেন, কিছু বলবে উদয়? উদয় মাথা নাড়ায়। জি আঙ্কেল। ফিরোজ কবির উদয়কে ইশারায় বলে তার পাশের চেয়ারে বসতে। উদয় চুপ করে সেখানে বসে। ফিরোজ কবির আবার ডুবে যান কাগজের ভেতর। কাগজের ভেতর মুখ গুজেই বলেন, বলো কি বলতে এসেছ? উদয়ের ভয় ভয় করছে। সে এসেছে লিমা আর মেঘের ব্যাপারে কথা বলতে। কিন্তু এটা শোনার পর ফিরোজ কবির কিরকম রিয়েক্ট করবে কে জানে। ফিরোজ কবির কাগজের ভেতর থেকে মুখ বের করে বলেন, কি ব্যাপার? চুপ করে আছো কেন? উদয় সম্বিত ফিরে পায়। ভয়ার্ত গলায় বলে, আমি লিমার ব্যাপারে কিছু বলতে এসেছিলাম আঙ্কেল। ফিরোজ কবির অবাক হন আর উদয় ভয় পায়। এই বুঝি খুবই বাজে কোনো আচরণ করবেন তিনি। কিন্তু না, ফিরোজ কবির যথেষ্ট শান্ত গলায় বলে, কি কথা? বলে ফেলো। বেশিক্ষণ সময় নেই আমার হাতে। বাইরে যাব। উদয় স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফিরোজ কবির এর দিকে সম্পূর্ণ ঘুরে বলে, আঙ্কেল, আমি জানি আমি অনেক ছোট, অনেক বেশিই ছোট। এসব বিষয়ে আমি আপনাকে জ্ঞান দেওয়ার কেউ না, তবুও কিছু বলতে আসলাম। নয়তো আজীবন আফসোস থেকে যাবে যে নিজের বন্ধুর জন্য কিছু করতে পারলাম না। উদয় একটু থামে। দম নেয় লম্বা করে। এরপর আবার বলতে শুরু করে, লিমার বয়সটা কিশোরকালের আওতায় পড়ে। তাই হয়তো ওর এসব অনুভূতিকে আপনারা আবেগ বা পাগলামি ভেবে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু জাস্ট একটা বার ওর চোখের দিকে তাকিয়ে দেখেন আঙ্কেল। ওর ভেতরটা দেখার চেষ্টা করিয়েন। আঙ্কেল, ভালোবাসতে বয়স লাগে না, ভালোবাসতে একটা শুদ্ধ মন আর বুঝো লাগে, যেটা লিমার কাছে আছে। তাই সে মেঘ ভাইয়াকে ভালোবাসে। আমরা সবাই মেঘ ভাইয়াকে চিনি। খুবই ভালো একজন ছেলে। সরকারি চাকরিও করে। ভালো বেতন পায়, লেখাপড়া জানে। আর সবচেয়ে বড় কথা, সে লিমাকে ভীষণ ভালোবাসে। একটু ভেবে দেখেন, লিমা যে কষ্টটা পাচ্ছে
এতে পরবর্তীতে ওর মানসিক সমস্যা হয়ে যেতে পারে, আরও কত জটিলতা সৃষ্টি হতে পারে। ও আর কোনো দিন স্বাভাবিক হবে না, কোনো দিন সংসার নামক বাঁধনে বাঁধবে না। আঙ্কেল, আমি জানি আপনারা ওকে ভালোবাসেন, ওকে কখনো তিলে তিলে মরে যেতে দিতে পারেন না। উদয়ের বলা শেষে সে চুপ করে থাকে, অপেক্ষা করে ফিরোজ কবির এর উত্তরের। কিন্তু তিনি একটা কথাও বলেন না, গম্ভীর মুখ নিয়ে চুপ করে বসে থাকে। উদয় একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, বলে, ভুল কিছু বলে থাকলে মাফ করে দিন। আসি আঙ্কেল। উদয় চলে যায়। ফিরোজ কবির কাগজগুলো টেবিলের উপর রেখে গভীর চিন্তায় ডুবে যেতে থাকেন। বাবা কিছু বলল রে? লিমা খুব উৎসুক চোখ নিয়ে প্রশ্ন করে উদয়কে। উদয়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এটাই বুঝি বন্ধুত্ব, একজনের কষ্ট অপরজনের সহ্য হয় না। উদয় মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বলে, না, কিছু বলেনি, তবে উনি চিন্তায় পড়ে গেছেন, হয়তো মেনে নিবেন। তুই চিন্তা করিস না তো লিমু। লিমুকে চিন্তা করতে না করা সত্ত্বেও সে চিন্তায় পড়ে যায়। আদৌ কি তার বাবা মেনে নিবে মেঘকে? নাকি আজকের পর কাল মেঘের বিয়ে হয়ে যাবে, মেঘ ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে চিরজীবনের জন্য? ভাবতেই লিমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মিশি লিমার হাতজোড়া ধরে বলে, তুই চিন্তা করিস না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। হাতে মলম নিয়ে ঘরে ঢোকে গোলাপি। মেঘ পিছলে পড়ে গিয়ে হাতের কনুই, পায়ের গোড়ালি, হাঁটুর বিভিন্ন জায়গায় বিভিন্ন চোট পেয়েছে। ছিলে গেছে খানিক, সেসব জায়গায় মলম লাগাতে হবে। মেঘ বিছানার চারিপাশে হাত পা ছড়িয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে শুয়েছিল। গোলাপি গিয়ে তার পাশে বসে মেঘকে উদ্দেশ্য করে বলে, ইচ্ছে করে পিছলা খেয়েছিস যাতে বিয়েটা পিছায়, তাই না? মেঘ ওভাবেই শুয়ে থেকে মৃদু হাসে। এই জন্যেই বুঝি বলে এক মায়ের পেটের ভাইবোনের ভিতর টানটাই থাকে আলাদা। তাই তো কিছু না বলতেও সব বুঝে যায় গোলাপি। মেঘ বলে, কিন্তু এত জোরে পড়ে যে পাটাই ফ্র্যাকচার হয়ে যাবে ভাবিনি। মেঘ হাসে, গোলাপিও হাসে। আজ অনেকদিন পর সে প্রাণখোলা হাসি হাসতে দেখল মেঘকে। গোলাপি মেঘের হাতের কনুইটা নিজের কোলের উপর রাখে, মলম লাগাতে লাগাতে বলে, তোর কি মনে হয় লিমা ফিরে আসবে? পাবি তাকে নাকি? মেঘ ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় সে আসবে আপু, সে আসবে। কিন্তু সেদিন আমি কি করব জানিস? গোলাপি জানতে চায়। কি করবি? মেঘ কঠিন গলায় চোখ বড় বড় করে বলে, তাকে ফিরিয়ে দিব, অনেকগুলো কষ্ট দিয়ে তাকে ফিরিয়ে দিব। গোলাপি অবাক হয়, মেঘের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। সে চাহনিতে আছে রাগ, আছে ক্ষোভ, আছে অভিমান। গোলাপি দীর্ঘশ্বাস ফেলে, মেঘ লিমাকে কষ্ট না দেওয়া অবধি বোধহয় শান্তি পাবে না কিছুতেই। সারাদিনে এক ফোঁটা পানি পর্যন্ত খায়নি লিমা। নিজেকে রুমবদ্ধ করে নিয়েছে সে। সারাদিন নিজের রুমের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, কারো সাথে দুটো কথা বলে না, হাসে না, নড়ে না। এ যেন এক অন্য লিমা, যে লিমার মতো দেখতে কিন্তু আসল লিমা না। লিমা যেন একটা স্থিরচিত্রতে পরিণত হয়েছে। রেহানা বেগম ফুপিয়ে কেঁদে চলেন। ফোঁপাতে ফোঁপাতে বলেন, মেয়েটার চোখের দিকে তাকানো যায় না।
ডাগর ডাগর নয়ন দুটি এখন যেন কবরস্থান। চোখের নিচে কালি জমে গেছে। সারাক্ষণ ভেজা থাকে চোখ দুটি। আমি আমার মেয়ের এই দশা সহ্য করতে পারছি না। লিমার আব্বু রেহানা বেগম আঁচল দিয়ে মুখ চেপে ধরেন। ফিরোজ কবির উপরের দিকে তাকিয়ে কিছু ভাবছে। কিছুক্ষণ ওভাবেই ভাবতে থাকেন। এরপর উঠে পড়েন। রেহানা বেগম কান্না থামিয়ে প্রশ্ন করে, কই যাচ্ছ? ফিরোজ কবির শুকনো গলায় বলে, লিমার ঘরে। ফিরোজ কবির বেরিয়ে যান, তার পিছন পিছন রেহানা বেগম ও বের হন। তুমি কি মেঘের ব্যাপারটা নিয়ে সত্যিই খুব সিরিয়াস? লিমা গ্রিল ছেড়ে ঘুরে তাকায় পেছনে। দেখে তার বাবা দাঁড়িয়ে। তার এক হাত পেছনে তার মা দাঁড়িয়ে। লিমা যেন প্রশ্নটা ঠিক বুঝে উঠতে পারে না। সে চুপ করে তাকিয়ে থাকে তাদের দিকে। ফিরোজ কবির আবারও বলে উঠেন, তুমি কি মেঘকে সত্যিই ভালোবাসো? লিমা চমকায়। হঠাৎ তার বাবা কেন এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে? লিমা মাথা নিচু করে নিম্নস্বরে বলে, হুম। ফিরোজ কবির এগিয়ে এসে লিমার সামনে দাঁড়ায়। লিমার অন্তর আত্মা কেঁপে ওঠে। আবারও কি মারবেন নাকি? লিমা ভয় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ফিরোজ কবির প্রশ্ন করে, সারাদিন দেখলাম গ্রিল ধরে দাঁড়িয়েছিলে। কেন? শুয়ে বসেও তো থাকতে পারতে। লিমা নিচের দিকে চেয়েই বলে, মন বলছিল মেঘ এদিক দিয়ে একবার হলেও আসবে বা যাবে। তাই। ফিরোজ কবির শান্ত গলায় বলে, আসেনি? লিমা এদিক ওদিক মাথা নাড়িয়ে বলে, উহু। ফিরোজ কবির জানালা বন্ধ করে দিয়ে বলে, তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? তার বাসায় যাও বরং। দেখা করে আসো। আর বলে আসো আমার সাথে দেখা করতে। বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। লিমা যেন হুট করে ভীষণ শক খায়। সে কি স্বপ্ন দেখছে? তার বাবা কি সত্যি বলছে? এখানে কি কোনো প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে? একসাথে হাজারটা প্রশ্ন ভিড় জমায় লিমার মাথায়। ফিরোজ কবির লিমার সামনে এসে আবার বলেন, সন্তানদের বেস্ট ফ্রেন্ড হয় তাদের বাবা মা। তোমার বেস্ট ফ্রেন্ড তো মিশি আর উদয়, তাই না? ওরা যদি তোমার কষ্ট বুঝে, আমরা কেন বুঝব না? আর প্রতিটা বাবা মায়েরই উচিত তাদের সন্তানকে বোঝা, তাহলে কোনো সন্তানের কাছেই কখনো তাদের বাবা মা বোঝা বা ঝামেলা বা পথের কাটা হয়ে দাঁড়ায় না। আমি মেনে নিলাম তোমার ভালোবাসাকে, তোমার মেঘকে। তুমি যাও, এখনই যাও। তার সাথে কথা বলো। তাকে আসতে বলো। আমি ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দিব তার সাথে। লিমা কেঁদে ফেলে। রেহানা বেগম এসে বুকে জড়িয়ে ধরে। লিমা মায়ের বুকেই মাথা রেখে নিঃশব্দে কেঁদে যায়। ফিরোজ কবির এসে লিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা চাই না সমাজ আমাদের সন্তানকে খারাপ বলুক। তাই মানা করি, কাউকে ভালোবাসবি না, রিলেশন করবি না। এভাবে চলবি, ওভাবে চলবি। কিন্তু যখন আমাদের ছেলে মেয়েরা কাউকে সত্যিকারের ভালোবেসেই ফেলে, তখন তাদেরকে বোঝা উচিত। তাদেরকে আঁকড়ে ধরা উচিত। অনেকে সেটা করে, তবে বেশিরভাগই করে না। আমি সেই বেশিরভাগের ভিতর পড়তে চাই না। সুখী হোক আমার সন্তানেরা, এর থেকে বড় চাওয়া আর কি হয় একজন বাবা মায়ের? উদয় আর লিমা এসেছে মেঘের বাড়ি। মিশিও আসতে চেয়েছিল, কিন্তু রাত হয়ে যাওয়ায় উদয়ই বারণ করেছে তাকে আসতে। উদয় লিমাকে আগেই ছাদে পাঠিয়ে দেয় মেঘদের।
তারপর নিজে যায় মেঘকে ডাকতে। মেঘ ভাইয়া, ছাদে চলো না একটু। মেঘ খোঁড়াতে খোঁড়াতে বলে, কেন? আমি উঠতে পারবো না রে। উদয় জোর করে, আমি সাহায্য করব উঠতে। তুমি আসোই না প্লিজ। মেঘ অজ্ঞতা রাজি হয়। উদয়ের সাহায্য নিয়ে ছাদে উঠে আসে সে। উদয় ছাদের পেছনের দিকটা দেখিয়ে বলে, ওদিকে যাও, কেউ একজন অপেক্ষা করছে তোমার। আমি গেইটের কাছেই আছি। কেউ আসলে আগে থেকে ইনফর্ম করব তোমাকে। মেঘ কাঁপা কাঁপা পায়ে সেদিকে এগোয়। তবে কি সে এসেছে? ছাদের পেছনে যেতেই দেখে দেয়ালে হেলান দিয়ে আকাশপানে মুখ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে একজন। অন্ধকার হলেও মেঘ স্পষ্ট বুঝতে পারে ওটা লিমা। লিমা ছাড়া আর কেউ না। কেউ না। মেঘের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। হৃদপিণ্ডটা হৃদস্পন্দন বাড়িয়ে দেয় খুব। টিপটিপ করে শব্দ হচ্ছে। মেঘের মনে হচ্ছে শব্দটা এতই জোরে হচ্ছে, লিমাও বোধহয় শুনতে পারবে। লিমার কাছে গিয়ে দাঁড়াতেই লিমা আকাশের দিকে মুখ করেই বলে, পায়ের কি অবস্থা? মেঘ অবাক হয়। মেয়েটা তার পায়ের অবস্থা জানার জন্য এত রিস্ক নিয়ে এসেছে? মেঘ বিরক্তির গলায় বলে, আছে মোটামুটি। কেন এসেছ? হুট করেই লিমা জড়িয়ে ধরে মেঘকে। খুব শক্ত করে, খুব কঠিন করে। ছেড়ে দিল এখনই বুঝি মেঘ হারিয়ে যাবে, হারিয়ে ফেলবে তাকে। মেঘ কি করবে বুঝে উঠতে পারে না। লিমা আরেকটু শক্ত করে মেঘকে জড়িয়ে ধরে। মেঘের বুকে মাথা রেখেই ফুপিয়ে কেঁদে চলে অনেকক্ষণ। মেঘ থামায় না। কাঁদুক না মেয়েটা। কষ্টটা হালকা হোক তার। কারণ এরপর তো আরও অনেক কষ্ট পাওয়ার বাকি আছে। লিমা নাক টেনে টেনে বলে, আব্বু আম্মুকে রাজি করিয়েছি। আব্বু বলেছে তোমায় দেখা করতে। তারা আমার বিয়ে দিবে তোমার সাথে। মেঘ মেঘ অবাক হয়, আবার খুশিও হয়। তাহলে কি আল্লাহ তার মনের কষ্টটা বুঝতে পারল? মেঘও খুশিতে লিমাকে জড়িয়ে ধরতে নিয়েও ধরে না। ভাবে, মেয়েটা তাকে কম কষ্ট দেয়নি। তারও উচিত লিমাকেও কষ্ট দেওয়া। না হলে সব শোধবোধ হবে কি করে? মেঘ কঠিন গলায় বলে, কিন্তু আমি তো আর তোমাকে বিয়ে করতে পারবো না লিমা। লিমা মেঘকে ছেড়ে দেয়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ধূপ করে। লিমা চমকিত গলায় বলে, কি বলছো তুমি এসব? মেঘ স্বাভাবিক গলায় বলে, আমার হবু বউকেই আমার অনেক ভালো লেগেছে। তোমার থেকেও সুন্দর সে। আমি তাকেই বিয়ে করব, তোমাকে না। লিমার চোখের পানি পড়া বেড়ে যায়। সে মেঘের কাছে মিনতির গলায় বলে, প্লিজ, মজা করো না। দম বন্ধ হয়ে আসছে আমার। মেঘ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কে বলল আমি মজা করছি? আই এম সিরিয়াস। লিমার এবার সত্যিই কষ্ট হয়। আচ্ছা, হৃদপিণ্ডটা এখনো ধকধক করছে কেন? বন্ধ হয়ে যাক না যন্ত্রটা। লিমা ধরা গলায় বলে, তুমি আমার চেহারা দেখে ভালোবেসেছিলে মেঘ? তোমার কাছে ভালোবাসা মানে বাহ্যিক সৌন্দর্য? মেঘ স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ। তা নয়তো আবার কি? লিমা রেলিংয়ের দিকে এগোতে এগোতে বলে, ওহ, কিন্তু আমি তো তোমার চেহারা দেখে ভালোবাসিনি। তোমাকে ভালোবাসছিলাম, খুব বাসছিলাম। বেঁচে থাকতে তোমার বুকে অন্য কাউকে দেখতে পারবো না মেঘ। কষ্ট হচ্ছে, খুব হচ্ছে।
এর থেকে মরে যাওয়াই শ্রেয় নয় কি? লিমা অপেক্ষা করে না, রেলিং এর উপর উঠে দাঁড়ায়। মেঘ দ্রুত পায়ে লিমাকে ধরে। পায়ে ব্যথা থাকার কারণে তাল সামলাতে না পেরে লিমাকে নিয়ে সে আছড়ে পড়ে ছাদের ফ্লোরে। লিমা থুতনিতে ব্যথা পায়। মাথার কাটা জায়গাটায় আঘাত লেগে রক্ত গড়িয়ে পড়ে সেখান থেকে। লিমার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে মেঘের বুকে কিল ঘুষি মারতে থাকে অনবরত। বাজখাই গলায় বলে, কেন বাঁচালে আমাকে? যাও না, বিয়ে করো। আমাকে কেন আটকালে? মেঘ মৃদু হেসে বলে, তুমি না বাঁচলে কাকে বিয়ে করতাম আমি? বলো তো। লিমা অবাক হয়ে বলে, মানে? মেঘ লিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তো মজা করছিলাম পাগলি। তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, কাউকে বিয়ে করতে চাই না। আমি ভালোবাসি শুধুই তোমাকে, আর কাউকে না, বুঝেছ? আর কাউকে না। সোহেলা বেগমের সামনে দাঁড়িয়ে আছে মেঘ আর লিমা। মেঘ শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেও লিমা ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাদের থেকে একটু দূরেই দাঁড়ানো উদয়। উদয়ের খেয়ালই ছিল না যে এই ছাদে প্রবেশ করার আরও একটি পথ আছে। সেখান দিয়ে উঠে আসেন সোহেলা বেগম। এসে মেঘ আর লিমাকে জোড়াজোড়ি অবস্থায় দেখে ফেলেন। সোহেলা বেগম এর সাথে গোলাপি ও দাঁড়িয়ে। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে লিমার দিকে। শ্যামবর্ণ হলেও মেয়েটা ভীষণ সুন্দর। কি সুন্দর চোখ, কি সুন্দর মুখ। গোলাপি মনে মনে শুকরিয়া আদায় করে আল্লাহর এমনি একটা মেয়েকে তার ভাইয়ের জীবনে এনে দেওয়ার জন্য। সোহেলা বেগম রাগী গলায় বলেন, এই সেই ডাইনি, যার কারণে তোর মাথা পাগল হয়ে গেছে মেঘ? লিমার অপমানিত অনুভব হয়। সে নিচের দিকে তাকিয়ে থাকে। মেঘ সোজা চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি বারবার বলেছি ওকে ডাইনি বলবা না। সোহেলা বেগম মুখ বাঁকান। বলেন, বাড়ি ভর্তি বিয়ের লোকজন। ভাগ্যিস রাতবিধায় সকলে ঘুমে আছে। না হলে কি হতো একবার ভেবে দেখেছিস? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই মেঘ। মেঘ কঠিন গলায় বলে, কিসের বিয়ে? এই বিয়েটা তো হচ্ছে না। সোহেলা বেগম বাজখাই গলায় বলেন, হচ্ছে না মানে? মেঘ সব কিন্তু গুছানো শেষ। এখন এই শেষ মুহূর্তে এসে আমি প্রথম থেকেই চাইনি এই বিয়েটা করতে। তোমার কারণে শুধু রাজি হতে হয়েছিল। কিন্তু এখন আমার ভালোবাসা ফিরে এসেছে আমার কাছে। তাকে আর হারাতে দিব না আমি। এটাই ভালো হবে যদি তুমি লিমাকে মেনে নাও। নয়তো আমি চলে যাব। সোহেলা বেগম এর মাথা ঝিমঝিম করছে। কোনো মতে বলে, এটাই তোর ফাইনাল ডিসিশন? মেঘ তার বাম হাত দিয়ে লিমার ডান হাত শক্ত করে ধরে বলে, হ্যাঁ, এটাই ফাইনাল ডিসিশন। তাহলে শুনে রাখো, আমিও এই ডাইনিকে মেনে নিব না। কখনো না। মেঘ আর কথা বাড়ায় না। গোলাপির দিকে তাকিয়ে বলে, যতই দূরে যাই, তোর সাথে আমি যোগাযোগ রাখব আপু। আমাদের জন্য দোয়া করিস। মেঘ আর লিমা দুজনেই এসে গোলাপির থেকে দোয়া নেয়। গোলাপির চোখ জলে ছাপিয়ে উঠছে। ইচ্ছে করছে না মেঘকে এভাবে যেতে দিতে, কিন্তু সে জানে এখন যদি মেঘ না যায় তবে আজীবনের মতো হারাতে হবে লিমাকে। আর সোহেলা বেগম কখনোই লিমাকে মেনে নিবেন না। সোহেলা বেগম মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে থাকে। মেঘ তার দিকে তাকায় একবার। এরপর লিমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। মেঠোপথ ধরে হেঁটে চলছে সবাই।
গন্তব্য লিমাদের বাড়ি। মেঘ আর লিমা হাত ধরাধরি করেই হাঁটছে। আশপাশটা একদম নীরব। বড়জোর 11টা বাজে এখন। কিন্তু এটাই যেন গ্রামাঞ্চলে নিশুতি রাত। একটু পর পর একদলা দমকা বাতাস এসে লিমার চুল উড়িয়ে দিচ্ছে। অন্যদিন হলে লিমার বিরক্ত লাগত, তবে আজ ভালো লাগছে। আজ যদি লিমাকে বাতাস উড়িয়ে নিয়ে কোনো একটা তালগাছের সাথেও ধাক্কা খাওয়ায় তাতেও যেন লিমার কোনো দুঃখ নেই। আজ শুধু সুখ আর সুখ। লিমা বিড়বিড় করে বলে, এত সুখ আমার কপালে সইবে তো? মেঘ ঠিকই শুনতে পায় কথাটা। মেঘ একটু ঝুঁকে লিমার কানের কাছে মুখটা এনে বলে, অবশ্যই সইবে। লিমা একটু কেঁপে ওঠে। মেঘের কণ্ঠে কেমন যেন একটা মাদকতা কাজ করছে। কিছুক্ষণ চুপ থেকে লিমা বলে, তোমার মাকে এভাবে রেখে আসা উচিত হলো মেঘ। উনি হয়তো কষ্ট পেয়েছেন। মেঘ নির্লিপ্ততা কণ্ঠে বলে, জানি ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? উনার জন্যেই তোমার আমার আলাদা হয়ে যাওয়া, উনার জন্যেই তোমায় ভালোবাসা সত্ত্বেও অন্য কাউকে বিয়ে করতে রাজি হওয়া। এরপরেও উনি আমাকে একটু বুঝল না, আমার কষ্টটা বুঝল না। মাঝে মাঝে সব সম্পর্ক ভুলে গিয়ে নিজেদের স্বার্থপর হতে হয় লিমা, নইলে জীবনে সুখী হওয়া যায় না। লিমা চুপ করে সম্মতি জানায় মেঘের কথায়। তারপর বলে, তবে আমি চাইব তিনি আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের মেনে নিক। মেঘ আরও শক্ত করে লিমার হাতটা চেপে ধরে বলে, দুদিন অপেক্ষা করো, এমনিতেই চলে আসবে উনি। আমি আমার মাকে চিনি তো। লিমার বাবা মায়ের সামনে চুপ করে বসে আছে মেঘ। লিমাকে ওর মা অন্য রুমে নিয়ে গেছে। ফিরোজ কবির একান্তে মেঘের সাথে কিছু কথা বলতে চায়। ফিরোজ কবির এক গ্লাস পানি এগিয়ে দেয় মেঘের দিকে। মেঘ কিছু না বলে পুরো পানিটা ঢকঢক করে খেয়ে নেয়। পানির গ্লাসটা রেখে বলে, ধন্যবাদ আঙ্কেল, সত্যি এক গ্লাস পানির খুব প্রয়োজন ছিল। ফিরোজ কবির কথা পাল্টে বলেন, পায়ে ব্যথা পেলে কিভাবে? মেঘ ভাবনায় পড়ে যায়। সত্যিটা বলবে নাকি বানিয়ে টানিয়ে একটা মিথ্যা বলে দিবে? মেঘ বলে, আপনি তো জানেনই আমার মা লিমাকে মেনে নেয়নি। সেই জন্য আমার বিয়ে ঠিক করেছিল অন্যত্র। মায়ের মুখের দিকে তাকিয়েই রাজি হয়েছিলাম, কিন্তু সত্যি বলছি, মনে মনে আমি লিমাকেই চাইতাম, শুধু লিমাকেই। তাই ইচ্ছে করে গায়ে হলুদের দিন পিছলে পড়ে যাই, তাতে একটা দুর্ঘটনা ঘটে আর আমার বিয়ে পিছিয়ে যায়। ফিরোজ কবির হো হো করে হেসে ওঠেন মেঘের কথা শুনে। মেঘ অবাক হয়, অপ্রস্তুত হয়ে পড়ে সে। ফিরোজ কবির হাসি থামিয়ে বলে, সরি, আসলে তোমার পাগলামির কথা শুনে না হেসে পারলাম না। ইটস ওকে আঙ্কেল। ফিরোজ কবির আবার গম্ভীর মুখ ধারণ করেন। বলেন, তোমার মা তো মেনে নিচ্ছে না। এবার কি করবে তাহলে? যদি তিনি কোনো সমস্যা করে? মেঘ স্মিত হেসে বলে, আমি মেয়ে হলে একটা ভয় ছিল, মা পুলিশ দিয়ে কিছু একটা করতে পারত। কিন্তু আমি তো ছেলে, আমার বয়স হয়েছে, একজন নাগরিক এখন এই দেশের। আমার পরিপূর্ণ অধিকার আছে নিজের পছন্দের বিয়ে করার। আর জানেনই তো, আমার সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। তারপরেও চিন্তা কেন করছেন আঙ্কেল? আমার মেয়েকে কখনো ছেড়ে যাবে না? এর গ্যারান্টি কি? মেঘ মুখে সূক্ষ্ম হাসি টেনে বলে, যার জন্য মা, পরিবার, এত এত সম্পত্তি সব ছাড়লাম, তাকেই আমি কিনা ছেড়ে যাব আঙ্কেল? সরি, আমি ওমন ক্যাটাগরির ছেলে না। ফিরোজ কবির সন্তুষ্ট হয় মেঘের প্রতিটা উত্তরে।
তিনি বলেন, পরশু বাদে পরের দিন শুক্রবার। তোমার কি মতামত? এই শুক্রবারেই বিয়ে হবে নাকি আরও পরে? মেঘ খানিকটা লজ্জা পায়, মাথা নিচু করে বলে, লিমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের করে নিতে চাই আঙ্কেল। ফিরোজ কবির জোর গলায় বলে উঠেন। আলহামদুলিল্লাহ। মেঘ একটা আবদার করে ফিরোজ কবির এর কাছে। আঙ্কেল, একটা কথা বলবো। কি কথা বাবা? ধরে নিন একটা আবদার। যদি আমার পরিবার রাজি থাকত, তাহলে তো কনেকে উঠিয়ে নিয়ে আসার জন্য কনের কসমেটিক্স, শাড়ি, জামা কাপড় সব আমার বাড়ি থেকেই দিত। আমি সেই জিনিসগুলোই দিতে চাই লিমাকে। প্লিজ না করবেন না আঙ্কেল। ফিরোজ কবির একটু অবাক হন, পরক্ষণেই সন্তুষ্ট হন মেঘের কথা শুনে। ছেলেটা সত্যি সমাজ রক্ষা করতে জানে। ফিরোজ কবির হাসিমুখেই বলে, ঠিক আছে, তুমি দিও, আমার আপত্তি নেই। ধন্যবাদ আঙ্কেল। ফিরোজ কবির মেঘের পিঠ চাপড়ে বলেন, আঙ্কেল কি রে ব্যাটা? বাবা বল বাবা। মেঘ হেসে ফেলে বলে, আমি বাবা বলবো না, আব্বিজান বলবো। ফিরোজ কবির ভ্রু কুঁচকে বলে, আম্মিজান শুনেছি, কিন্তু এই আব্বিজান তো শুনিনি। মেঘ চওড়া হাসি হেসে বলে, ইউনিক নেম জাস্ট ফর মাই লাভলি ফাদার ইন ল। জানালায় পরাপর দুটো টোকা পড়তেই মিশি বুঝে যায় উদয় এসেছে। সে গিয়ে বারান্দার দরজা খুলে দেয়। উদয় একদম নিঃশব্দে সেখান দিয়ে ভেতরে ঢোকে। মিশি আবার জানালার দরজা আটকে দেয়। উদয়ের এক হাত চেপে ধরে রুমে নিয়ে আসে তাকে। উৎসুক গলায় প্রশ্ন করে, কি হলো? বলো না। আমি সেই কখন থেকে ছটফট করছি সব শোনার জন্য। উদয় একটু হাসে। মিশির এলোচুলগুলো নিয়ে তার কানের গোড়ায় গুজে দেয়। মিশি উদ্গ্রীব হয়ে উঠে আরো। উদয়ের কলার চেপে ধরে বলে, বল না বাল, আমি পাগল হয়ে যাচ্ছি শোনার জন্য। আর ও আছে ওর বাল নিয়া। উদয় হেসে ফেলে, জোরে জোরেই হাসে। মিশি দ্রুত উদয়ের মুখ চেপে ধরে বলে, এই চুপ চুপ চুপ, কেউ শুনে ফেলবে। উদয় চুপ হয়ে যায়, কিন্তু মিটমিট করে তখনও হেসে চলে। মিশি উদয়ের থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। উদয় ভ্রু কুঁচকে বলে, কি? মিশি বিরক্তির গলায় বলে, বলবা? উদয় মাথা দুলায়, বলবো তো। এত পাগল হয়ে গেলে হয়? আমি হইছি পাগল। এখন বলো। আর অপেক্ষা ভালো লাগে না। উদয় কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা কালকে বলবনি, আজকে থাক। আজকে তো অনেক রাত হলো, ঘুমাও কেমন? মিশি খেপে যায়। উদয়ের গলা টিপে ধরে বলে, কুত্তা, তোকে মেরাই ফেলব। জন্তু একটা। দেখছিস যে অপেক্ষা হচ্ছে না আর আমাকে আরো চেতাচ্ছিস। উদয় কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় মিশির থেকে। হাঁপাতে হাঁপাতে বলে, বলছি। আল্লাহ, কি দস্যি মেয়ে রে বাবা, আর একটু হলে মেরাই ফেলত। মিশি চোখ গরম করে বলে, বলো। উদয় বিছানার উপর বসে বড়দের মতো করে বলতে শুরু করে, হয়েছে কি শুনো তাহলে। আমি তো লিমাকে নিয়ে গেলাম ভাইয়ার বাসায়, বুঝছ? গিয়ে কত রিস্ক নিয়ে পেছনের সিঁড়ি দিয়ে লিমাকে ছাদে উঠালাম তা তো তুমি আইডিয়াই করতে পারবা না। মিশির মাথার রগ দপদপ করছে রাগে।
উদয়ের দিকে গরম চোখে তাকিয়ে বলে, তুই ঠিকঠাক ভাবে বলবি, নাকি আমি তোকে আবার গলা টিপে? উদয় মিশির থেকে একটু সরে বলে, না না, বলছি তো। শুনোই না। মিশি চুপ করে থাকে। উদয় বলতে শুরু করে, লিমাকে নিয়ে যাওয়ার পর মেঘ ভাইয়াকেও নিয়ে যাই আমি। দুজনে কথা বলছিল আর আমি পাহারা দিচ্ছিলাম। আমি ভুলেই গেছিলাম যে পেছনের আরও একটা দরজা আছে। সেটা দিয়ে ভাইয়ার মা উপরে আসে। ভাইয়া আর লিমাকে একসাথে দেখে ফেলে। মিশি চোখ বড় বড় করে বলে, আরে দজ্জাল মহিলা রে। তারপর উদয় বলে, পরে লিমা আর মেঘকে নিচে তার রুমে নিয়ে যায়। আমিও যাই সেখানে। সোহেলা আন্টি ভাইয়াকে জিজ্ঞেস করেছিল লিমাকে ছাড়বে কিনা। মেঘ ভাইয়া কঠিন গলায় জবাব দেয় ছাড়বে না। এরপর আর কি, ভাইয়া লিমাকে নিয়ে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে আজীবনের মতো। মিশি বিস্ময়ে ভরা চোখে প্রশ্ন করে, এখন তারা কই? কই আবার? লিমাদের বাড়ি। লিমার বাবা মা তো মেনে নিয়েছে। মিশি যেন শান্তি পায়। বলে, অবশেষে লিমুটা শান্তির দেখা পেল উদু। মিশি উদয়ের বুকে মাথা রাখে। উদয় এক হাতে মিশিকে চেপে ধরে বলে, আমাদের বেলায় কি হবে কে জানে। মিশি শক্ত করে উদয়ের বুকে মিশে যেতে যেতে বলে, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না কখনো। যদি তোমাকে না পাই তাহলে আমিও জীবন্ত লাশ হয়ে যাব। দেখো ধুমধাম করে হলুদের আয়োজন করা হয়। কুসুম হলুদ মিশেলে একটা শাড়ি পরে বড় বড় নিঃশ্বাস ফেলছে লিমা। কণ্ঠে বিরক্তি এনে বলে, আহ মিশি, আর কত সাজাবি? এবার তো বাইরে নিয়ে চল। মিশি শেষবারের মতো লিমাকে দেখে নিয়ে বলে, বাইরে যাওয়ার জন্য তরস হইছে না বুঝি? দেখতে ইচ্ছে করছে খুব তাকে। লিমা লজ্জা পায়। ধমক দিয়ে বলে, যা তা বলিস না। আমার এত ঠেকা পড়ে নাই তাকে দেখার জন্য। মিশি লিমার কপালের টিকলিটা ঠিক করতে করতে বলে, তবে বিয়ে না হওয়া অবধি তার সাথে তোমার দেখা হচ্ছে না আর। লিমা আহত গলায় বলে, কেন রে? কেন আবার? বিয়ের আগে বর কনের দেখা করতে নেই, জানিস না? একদম বিয়ের পর বাসর ঘরেই দেখা হবে। হুহ, এই নিয়ম কি করেছে? তার খেতায় আগুন। মিশি হো হো করে হেসে ফেলে। বলে, এতটুকুন সময় ও তরস হয় না? লিমা গাল ফুলিয়ে বলে, না সয় না। এতদিন বাদে তাকে পেলাম, এখন আবার কিনা অপেক্ষা। উফ। মিশি লিমার গালে আলতো করে টেনে বলে, কিন্তু অপেক্ষা তো করতেই হবে ম্যাডাম। কষ্ট করলে কেষ্ট মেলে। আর তোর কেষ্ট তো বাসর ঘরে মেঘ ভাইয়া দিবে। লিমা প্রচুর লজ্জা পায়। প্রচুর। মিশিকে সরিয়ে দিয়ে বলে, বাল ছাল বলিস না তো। বুক কাঁপে শুনলে। মিশি দাঁত বের করে হেসে বলে, এটাই তো সুখ অনুভূতি রে। লিমা চুপ করে থাকে। আসলেই বুকের ভিতর এক অদ্ভুত সুখ, অদ্ভুত প্রশান্তি কাজ করছে। একদল মেয়ে মহিলা আসে লিমাকে নিয়ে যেতে। হলুদের পর্ব শুরু হয়ে যাবে কিছুক্ষণ বাদেই। মিশি লিমাকে তাদের সাথে পাঠিয়ে দিয়ে বিছানার উপর বসে। খুব ধকল যাচ্ছে তার।
একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তাও আবার এত দ্রুত, এত আয়োজন। ওই বাল্লে বাল্লে। ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা। মেঘ হাত দুটো শূন্যে তুলে পাগলের মতো লাফাচ্ছে। তা দেখে উদয় বলে, তোমার না পায়ে ব্যথা? মেঘ আহ্লাদি কণ্ঠে বলে, পায়ের ব্যথা কাবকা চালা গেয়া জানেমান। উদয় হেসে ফেলে, ভাইয়া তুমি পারো, চলো বের হবা না? হব না মানি ব্যাটা। হব তো, আমার টুকটুকিটাকে দেখতে হবে না? ঈশ, না জানি কত সুন্দর লাগছে ওকে হলুদ শাড়িতে। উদয় মেঘের সেন্টু গেঞ্জির উপর একটা লাল গামছা বিছিয়ে দিয়ে বলে, ওর সাথে দেখা হবে না ভাইয়া? মেঘ প্রায় চেঁচিয়ে ওঠে, কি বলছিস? কেন? শুনলাম বর কনের হলুদ আলাদা আলাদা জায়গায় হবে। তোমারটা বাড়ির সামনের ওই বাগানের কাছে আর লিমারটা বাড়ির পিছনে। আর বিয়ে না হওয়ার আগে তোমাদের আর দেখা হচ্ছে না। তোমাকে থাকতেও হবে আলাদা বাসায়। সে সব ব্যবস্থা ফিরোজ আঙ্কেল করেছে, তুমি চিন্তা করো না। মেঘ ধূপ করে বিছানার উপর বসে পড়ে আহত গলায় বলে, এই নিয়ম কে বানিয়েছে রে? উদয় ভ্রু কুঁচকে বলে, আমি কি জানি কে বানিয়েছে, তবে এটাই রীতি, যুগ যুগ ধরে চলে আসছে। মেঘ গামছাটা গলা থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে বলে, বালের রীতি বানাইছে। আমি আমার বউটাকে দেখতে পারবো না হলুদের সাজে? আজব। উদয় স্মিত হেসে বলে, আচ্ছা আমি ছবি তুলবনি লিমার, তুমি দেখো। এবার চলো তো। মেঘ কিছু বলার আগেই ফিরোজ কবির সহ আরও অনেক পুরুষ মানুষেরা রুমে ঢুকেন। মেঘ তাড়াতাড়ি উঠে গলায় গামছা ঝুলায়। ফিরোজ কবির বলেন, বাবা তৈরি হয়ে নিয়েছ? দুপুর হয়ে এলো, চলো এবার হলুদ শুরু করা যাক। মেঘ মাথা নাড়ায়, জি আব্বিজান, চলুন। অনেক ধুম আর হল্লা করেই মেঘলিমার গায়ে হলুদের পর্ব শেষ হয়। এই হলুদের অনুষ্ঠান যেন উদয় আর মিশিকেও সুযোগ করে দিয়েছে একে অন্যের আরও কাছে আসার। লিমার তৃষ্ণান্ত চোখ দুটি বারবার খুঁজে ফেরে মেঘকে, কিন্তু না, কোথাও নেই ছেলেটা। মিশি বুঝতে পেরে লিমার দিকে এগিয়ে এসে বলে, মেঘ ভাইয়াকে খুঁজে লাভ নেই, সে তো মেয়েদের সাথে হলুদ খেলায় ব্যস্ত। লিমা চোখ বড় বড় করে ফেলে, কি, কোনো মেয়ে? আরে ওই যে তোদের পাশের ঘরের মিতু চাঁদনি, ওরা। ওরা তো মেঘ ভাইয়ার পিছুই ছাড়ছে না, আর মেঘ ভাইয়াটাও না। ওদেরকে এত পাত্তা দেওয়ার কি আছে বল? দেখলাম হলুদ হাতে ওদের পিছন পিছন ছুটছে, হলুদ লাগাবে বলে। লিমার বুকের ভেতর ধপ করে আগুন জ্বলে ওঠে। সেটা তার চোখ দেখেই বুঝে ফেলে মিশি। মিশি মিটমিট করে হাসে, কথা খানিক সত্য, খানিক মিথ্যা। মিতু চাঁদনিরা মেঘ ভাইয়ার সাথে ঠাট্টা করছে ঠিক, কিন্তু মেঘ ওদের একদমই পাত্তা দিচ্ছে না। সে তো উদ্গ্রীব হয়ে আছে কোনো একভাবে একবার, শুধু একবার লিমাকে দেখার জন্য। লিমা অন্যদিকে মুখ করে বলে, বিয়েটা হোক একবার, জনমের হলুদ মাখাবো ওরে। লিমা নাকগাল মুখ ফুলিয়ে থাকে। মিশি মজা পায়, সে মিটমিট করে হেসে চলে। এদিকে ঘটে যায় আরেক কাণ্ড। মেঘকে গোসলের জন্য পুকুর পাড়ে নিয়ে যায় সবাই।
এর আগে কখনো লুঙ্গি পরেনি মেঘ, আজ পরেছে। আর পড়ে যাচ্ছে, তা হয়ে যাচ্ছে তার। বারবার উষ্টা খেয়ে পড়ে যেতে যেতেও পড়ছে না। উদয়কে ধরে সামলে নিচ্ছে নিজেকে বারবার। এতক্ষণ হলুদের আসরে বসে থাকা লাগছিল। সেটিই ভালো ছিল। লুঙ্গি খোলার ভয় ছিল না, কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করা লাগবে। তার উপর যে দস্যি মেয়ে মহিলা এক একজন গায়ের উপর এসে পড়ছে বারবার। যদি একবার লুঙ্গির প্যাচ খুলে যায়, তবে গেল মান সম্মান। পুকুরের পাশেই পিঁড়িতে বসানো হয় মেঘকে। মেঘ জোড়সড় হয়ে বসে আছে সেখানে। উদয় এসে একটু পরপর খোঁজ নিয়ে যাচ্ছে মেঘের। মেঘ বারবার করে বলছে তার সাথেই থাকতে, কিন্তু না। উদয়ের তো আরও একজন আছে, তাকেও তো সময় দেওয়া লাগবে তার। হুট করে কোথা থেকে একদল মেয়ে মহিলা বাচ্চা কাচ্চা এসে দুলাভাই দুলাভাই বলতে বলতে মেঘের উপর হুড়মুড়িয়ে পড়ে। মেঘ আল্লাহু আকবার বলে পুকুরে লাফিয়ে পড়ে। কিন্তু লুঙ্গি বাছাধন পারেই রয়ে গেছে। সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। মেঘ পারছে না ডুবে মরে যেতে লজ্জায়। ফিরোজ কবির এগিয়ে আসেন। নিজেও কিছুক্ষণ হেসে নেন মন ভরে। এরকম সিন মিস করা যায় কি করে। পরক্ষণেই হাসি থামিয়ে গম্ভীর গলায় সবাইকে অন্যদিকে চলে যেতে বলে। সবাই চলে গেলে ফিরোজ কবির একটা ট্রাউজার আনান। সেটিকে পারে রেখে মেঘকে উদ্দেশ্য করে বলে, বাবা উঠে এটা পরে নিও। লুঙ্গি টুঙ্গি আর পরতে হবে না। তোমার মান ইজ্জত, আমাদেরও মান ইজ্জত তো। ফিরোজ কবির মুখ টিপে টিপে হাসতে হাসতে ভেতরে চলে যান। মেঘ এদিক ওদিক তাকিয়ে উপরে উঠে এসে দ্রুত ট্রাউজারটা পরে নেয়। নিজেই নিজের কপাল চাপড়ায়। ধুর, মান ইজ্জত আজ গেলই বুঝি। লিমা পেট চেপে ধরে হেসেই যাচ্ছে মেঘের ব্যাপারটা শুনে। মিশি অবাক হয়ে বলে, নিজের বরের এমন বেহাল দশা হলো আর তুই কিনা হাসছিস। কেমন বউ রে তুই। লিমা মুখ বাঁকিয়ে বলে, বর না ছাই। খুব বেশি মেয়েদের হলুদ মাখানোর শখ না তার। হলো তো। আমি অভিশাপ দিয়েছিলাম আর তাই এমন হয়েছে। হুহ। মিশি লিমার ভাবভঙ্গি দেখে হেসে ফেলে। এরই মাঝে উদয় আসে। মুখে তার একগাদা হলুদ মাখানো। মিশি ভ্রু কুচকে বলে, এত হলুদ লাগিয়ে বসে আছো কেন? বিয়ে কি তোমার নাকি মেঘ ভাইয়ার? উদয় লজ্জা লজ্জা ঢং করে বলে, ভাবছিলাম তুমি আমিও এই ফাঁকে বিয়েটা সেরে ফেলি। কি বলো? মিশি অবাক হয়। লিমা হাসে। উদয় মিশিকে গুঁতো মেরে বলে, এই চলো না, চলো না। বিয়ে করে ফেলি। মিশি উদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, একটু হলেই গায়ের ভিতর ঘেঁষো কেন? ছাচড়া ব্যাটা। উদয় থতমত খায়। লিমা হাসার গতি বাড়িয়ে দেয়। উদয় ফ্যাচফ্যাচ করতে করতে বলে, ধুর, আর আসবই না কাছে। আমি তো ছাচড়া ব্যাটা না। তুমিও আসবা না। ছাচড়া বেটি। উদয় চলে যায়। মিশি কোমরে হাত গুজে দাঁড়িয়ে থাকে। আর লিমা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। খুব হল্লা করেই মেঘ লিমার বিয়েটা শেষ হয়ে যায়। মিশি সহ একদল মহিলা লিমাকে বাসর ঘরে রেখে আসে। সবাই চলে গেলে মিশি ফিসফিসিয়ে বলে, আজকে খেলা হবে রে। আজকে খেলা হবে। বলেই মিশি ৩২টা দাঁত বের করে হা হা করে হেসে ওঠে। লিমা মিশির হাতে চাপড় মেরে বলে,
লজ্জা শরম সব গিলছিস পোলাওর সাথে? না রে, যাবি ছুটি ছেড়ি। মিশি দাঁত কেলিয়ে হাসে। শুধুই হেসেই চলে। লিমা বিরক্তির গলায় বলে, এত না হেসে বের হ আর মেঘকে পাঠা। এর লেট করছে কেন বলদটা? মিশি চোখ বড় বড় করে বলে, ওরে, একটুও তরস হয় না? না সয় না। ইচ্ছে করে এখনই মেঘের হাতে মরে যাই। এবার যা। মিশি হাসতেই হাসতেই রুম থেকে বের হয়। একটু সামনে আগাতেই দেখে মেঘ আর উদয় দাঁড়িয়ে। মেঘ মিশিকে আসতে দেখে ডাকে। মিশি তার কাছে যেতেই বলে, মিশি রে, তোর স্বামীকে বোঝা। দেখ না, টাকা ছাড়া নাকি ঢুকতে দিবে না আমাকে। এটা ঠিক? মিশি কিছু বলার আগেই উদয় বলে, কি মিথ্যুক। ভাইয়া, আমি মোটেও টাকা চাইনি, গিফট চেয়েছি। আমাকে যে কোনো একটা গিফট দিতেই হবে, তবেই যেতে দিব। হুহ। মিশি মিটমিটিয়ে হাসে দুজনকে দেখে। মেঘ বলে, বাট আমি এখন গিফট কোথায় পাবো রে ভাই? আগে বলতি, তোর জন্য কিছু কিনে রাখতাম। উদয় মাথা এদিক ওদিক হেলিয়ে বলে, আমি জানি না কিছু, গিফট না থাকলে আমি ঢুকতেও দিব না। আগে গিফট তারপর বাসর ঘর। মেঘ অসহায়ের মতো করে মিশির দিকে তাকিয়ে বলে, মিশি বোন, তুই কিছু বল। মিশি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আমি কি বলবো? এটা তোমাদের ভেতরকার ব্যাপার। আমি কিছু জানি না। কিচ্ছু জানি না। হুহ। মেঘ কিছুক্ষণ ভাবে কিভাবে উদয়কে গিফট দেওয়া যায়। হঠাৎ করেই তার মাথায় বুদ্ধির উদয় হয়। সে দাঁত কেলিয়ে মিশির হাত চেপে ধরে। মিশির হাত নিয়ে উদয়ের হাতের উপর রেখে বলে, এই নে তোর গিফট। এবার আমি যাই। উদয় মেঘকে আটকায়। কই কিসের গিফট? এই যে মিশি। ও তো আগে থেকেই আমার। হবে না। এটা চিটিং। মেঘ মুখ বাঁকিয়ে বলে, আমি মিশির বড় ভাই। আমি চাইলে আমার বোনকে তোর সাথে প্রেম করতে না ও করতে পারি। রাইট? সো আমি যে রাজি হয়ে তোর হাতে মিশিকে তুলে দিচ্ছি, এটা কি একটা গিফট না? মেঘ আর অপেক্ষা করে না। সে প্রায় ছুটে বাসর ঘরে ঢুকে যায়। উদয় মিশির হাত ধরে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। মিশি শুধু মুখ টিপে টিপে হেসেই চলে। বাসর ঘরে ঢুকে দরজা আটকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঘ। ঘোমটার নিচ থেকে তা দেখে লিমা অবাক হয় খানিক। বলে, কি ব্যাপার? হাঁপাচ্ছ কেন? মেঘ বিছানার কাছে এসে বলে, উদয় ছাড়ছিলি না। কত টাল বাহানা করে আসতে হলো জানো? লিমা আবার ঘোমটা টেনে নিয়ে বলে, বিয়ে বাড়িতে এমন একটু আধটু হবেই। হুম, তা অবশ্য ঠিক। মেঘ উঠে গিয়ে মাথার পাগড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। লিমা খাট থেকে নেমে এসে নিচু হয়ে মেঘকে সালাম করতে নিতেই মেঘ তাকে ধরে উঠায়। লিমার দিকে এক নজর তাকিয়ে তাকে বুকে চেপে ধরে। খুব শক্ত করে, খুব কঠিন করে। বলে, তোমার জায়গা আমার পায়ে না লিমা, আমার বুকে। তোমাকে আজীবন আমার বুকে চেপে ধরে রাখতে চাই আমি। লিমা মেঘের বুকেই মাথা গুজে বলে, জানো মেঘ, আমি অনেক ভয় পেয়েছিলাম।
ভেবেছিলাম তোমাকে বুঝি হারিয়ে ফেললাম আমি আজীবনের মতো। কত রাত কেঁদেছি, লুকিয়ে লুকিয়ে, ফুপিয়ে ফুপিয়ে। হিসেব নেই তার। কত মোনাজাতে তোমাকে চেয়েছি, ইয়ত্তা নেই তার। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, তোমাকে মিলিয়ে দিয়েছে তাই, তোমাকে আমার করে দিয়েছে তাই। মেঘ আমি বুড়ি হতে চাই তোমার সাথে জীবনের বাকি সময়টুকু পার করতে চাই। ওয়াদা করো, আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। কখনো আমায় একা করবে না। প্রমিস করো মেঘ। লিমার চোখ ঝাপসা হয়ে আসে। তার গলা ধরে আসে। তিরতির করে কাঁপতে থাকে কণ্ঠ। মেঘ দুহাতে লিমার মুখ চেপে ধরে। চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কোথাও একলা ফেলে যাব না। কখনো না, কোনো দিন ও না, ওয়াদা করছি গো। লিমার চোখজোড়ায় চুমু খায় মেঘ। লিমা কেঁপে ওঠে। এক অদ্ভুত শিহরণ ঘিরে ধরে তাকে। লিমা হালকা গলায় বলে, এখন না, আগে এইসব ভারী জামা কাপড় পাল্টাও, এরপর। মেঘ সম্মতি জানায়। গামছা হাতে বাথরুমে চলে যায়। আর লিমা এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। বউ রূপে এক নজর দেখে নেয় তাকে। আসলেই, বউ সাজে প্রতিটা মেয়েকে অপরূপা লাগে। ধীর হাতে গলার হার, হাতের চুড়ি বালা, নাকের ফুল, মাথার টিকলি, কানের দুল খুলে নেয় লিমা। মাথা থেকে ঘোমটা নামিয়ে পাশে রাখে। চুলগুলো ভীষণ টাইট করে বেঁধেছে পার্লারের লোকেরা। মাথা ব্যথা করছে তার। কোনো মতে চুলগুলো খুলে লিমা চুলের ক্লিপ গুনতে শুরু করে। 1, 2, 3427টায় গিয়ে থামে সে। মেঘ বেরিয়ে আসে। লিমাকে গণনা করতে দেখে বলে, কি গণনা করছো তুমি? চুলের ক্লিপ। কতগুলা মারছে চুলে দেখো। আল্লাহ! পাগল হলেই মানুষ পার্লারে যায়। মেঘ টাওয়াল দিয়ে মাথা মুছে বলে, গোসল সেরে আসলাম। গা দিয়ে আগুন বের হচ্ছিল জানো। এক কাজ করো, তুমিও গোসল সেরে ফেলো। ভালো লাগবে, ফ্রেশ লাগবে। লিমা অবাক হয়। বলে, কবার গোসল করব? এখন আবার ভোরে? না না, এত গোসল করতে পারবো না আমি। মেঘ ভ্রু কুঁচকে বলে, কে বলছে তোমাকে ভোরে গোসল করতে? লিমা চমকিত গলায় বলে, ইয়ে না মানে, তুমি আমাকে আদর সোহাগ করবে না? তখন তো ভোর বেলায় গোসল করা লাগবে নাকি? মেঘ বুঝেও না বোঝার ভান করে বলে, কিসের আদর আবার? আর আদর করলেই গোসল করতে হয় নাকি? লিমা গরম চোখে বলে, আরে হই যে বড়দের আদর। মেঘ নির্লিপ্ততা কণ্ঠে বলে, আদর বড় ছোটদের হয় নাকি? জানতাম না তো। আর আজকে কোনো আদরই হবে না। চুপচাপ ঘুমাও। সারাদিন অনেক ধকল গেছে। মেঘ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। লিমা অবাক হয়ে তাকিয়ে থাকে মেঘের দিকে। আহত গলায় বলে, এই ছিল কপালে। কি আনরোমান্টিক গো তুমি। ধুর। লিমা গজগজ করতে করতে বাথরুমের দিকে যেতে নেয়। মেঘ উঠে এক ছুটে লিমাকে আটকায়। লিমাকে কাছে টেনে নিয়ে বলে, কোথায় যাচ্ছেন ম্যাডাম? লিমা মুখ ফুলিয়ে বলে, গোসলে। মেঘ লিমাকে কোলে তুলে নেয়। বলে, এখন গোসল করলে ভোরে করবা কেমনে?
ঠান্ডা লাগবে তো? লিমা ভ্রু উঁচিয়ে বলে। কেন, আজকে তো কিচ্ছু হবে না। জাস্ট ঘুমাবা নাকি? তাহলে এখন আবার কি? লিমাকে বিছানায় শুইয়ে দিয়ে তার নাকে নাক ঘষে মেঘ বলে। এখন অনেক কিছু। লিমা কিছু বলতে নিলেই লিমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে মেঘ। তারপর ডান চোখ, তারপর বাম চোখ, তারপর নাক, গাল, কপাল। সহস্র চুমুতে ভরিয়ে দেয় মেঘ। লিমা শক্ত করে মেঘের চুল খামচে ধরে। হারিয়ে যেতে থাকে অজানা সুখের শহরে। সবে মাত্র ঘুমিয়ে পড়েছে মিশি। এর ভেতরেই উদয় আসে। মিশির রুমের বারান্দা দিয়ে ঢুকে পড়ে সে। মিশির সিথানের কাছে বসে হালকা গলায় ডাকে তাকে। মিশি নড়েচড়ে উঠে। উদয়কে হঠাৎ দেখে ভূত দেখার মতো করে চমকে যায়। রাত 2টো হবে এখন। এই সময়ে উদয় এখানে কি করছে? মিশি উদয়ের দিকে তাকিয়ে বাজখাই গলায় বলে। ধরা পড়ার খুব শখ জেগেছে না? এত রাতে এখানে কি করছো হ্যাঁ? উদয় ধঙি গলায় বলে। ওদিকে লিমা মেঘ ভাইয়ার সাথে চুটিয়ে বাসর রাত পালন করছে আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেমনে গো? আমার তো ঘুমই আসছে না। চলো না, আমরাও বাসর করে ফেলি। মিশি মৃদু হেসে বলে। বাসর করবা গো? উদয় মাথা দোলায়। হ্যাঁ হ্যাঁ করব তো। তুমি বসো এখানে। আমি আসছি। এভাবে 3 পিস পরে বাসর করা যায় বলো? এখানেই বসো ওকে। মিশি উঠে বাথরুমে চলে যায়। উদয় পুলকিত বোধ করে। মনে মনে ভাবে, আজ বোধ হয় বাসর হয়েই যাবে তাদের। ইস, মিশি কি ছোট ছোট জামা পরতে গেছে। 2 মিনিট পার হয়। মিশি আসে, তবে ছোট ছোট জামা পরে না, হাতে মগ নিয়ে। উদয়ের দিকে তাকিয়ে বাজখাই গলায় বলে। বাসর ছুটাবো তোর হারামজাদা। এই মগ দিয়ে তাকিয়ে তোর মাথা ফাটাবো। দূর হ। এখনই দূর হ। উদয় এক লাফ দিয়ে বারান্দা দিয়ে বাহিরে পড়ে। মিশি দাঁতে দাঁত চেপে বলে। আরেকবার আসিস বাসর করতে? জনমের বাসর করাবো তোকে। নির্লজ্জ। আমার ঘুমটাই ভাঙিয়ে দিল ও। কুত্তা। উদয় ভয়ের চোটে কিছু বলার ভাষাও হারিয়ে ফেলছে। মনে মনে শুধু আনরোমান্টিক বলেই গালাগাল করে যায় মিশিকে। মনে মনে প্রতিজ্ঞা করে, আর আসবে না সে মিশির কাছে। দস্যি মেয়ে কোথাকার। চলবে।